সাদা শাড়িতে ভিজে শরীরের প্রায় বেশিরভাগ অংশ কি সবাইকে দেখাতে ভালো লাগে? শরীরের তো সব অংশ বোঝাই যাচ্ছে। ছেলেদের দেখিয়ে কি মজা পাচ্ছ খুব? তার থেকে এক কাজ করো, শাড়ি খুলে রাস্তায় দাঁড়িয়ে ভিজো। উপরোক্ত কথাগুলো বলে সাফুরাত নিজের গায়ের কালো কোটটা খুলে শরণ্যাকে পরিয়ে দিল। তারপর বড় বড় করে পা ফেলে চলে গেল অন্যদিকে। শরণ্যা এতক্ষণ বোকার মতো সব শুনল, পরক্ষণেই নিজের দিকে তাকায়, মাথা নিচু করে নিল। তার মনেই ছিল না যে শরীরে সাদা শাড়ি ছিল। বৃষ্টিতে ভিজার জন্য শরীরের ভাঁজ বোঝা যাচ্ছিল। আরে ছেলেটাকে দেখতেও তো পারলাম না, আর একটা ধন্যবাদ তাও দেওয়া হলো না। ছি স্বর্ণা, তুই নিজের একটুও খেয়াল রাখতে পারিস না। এসব যদি তোর রাত কখনো জানতে পারে তখন কি হবে বলতো? রাত বলবে যে স্বর্ণা, তুমি কি নিজের একটুও যত্ন নিতে পারো না? নিজের মনে কথাগুলো বলতেছিল শরণ্যা। শরণ্যার বৃষ্টি খুব প্রিয়। আজ ঘুরতে এসে হঠাৎ করে বৃষ্টি নামায় দৌড়ে ভিজতে শুরু করে, আর তারপরেই এত কিছু হয়। দূর থেকে রূপান্তিকা চিল্লাতে চিল্লাতে শরণ্যার কাছে আসে আর বলতে শুরু করে, শালি, তোর লজ্জা করে না সাদা শাড়ি পরে ভিজতে? ছি, কি বিচ্ছিরি। এমা, এটা আবার কার কোট পরছিস? তাড়াতাড়ি বাসায় চল, নয়তো ছোট মা আমাকে মেরে আলুর ভর্তা বানাবে। শরণ্যা আর কিছু বলল না, ওইভাবেই বাড়িতে চলে গেল। কোটটা থেকে কেমন যেন একটা সুগন্ধি নাকের সাথে বাড়ি খাচ্ছে। কোটটা ভালোভাবে গায়ের সাথে জড়ায় নিয়ে বাড়ির কলিং বেলে চাপ দিল শরণ্যা। রূপন্তিকার মা এসে দরজা খুলে দেয়। শরণ্যা ভয়ে এক ভো দৌড় দেয় নিজের রুমে। তারপর ফ্রেশ হয়ে কোটটা ধুয়ে দিয়ে বারান্দায় টাঙিয়ে দেয়। এরপর বিছানায় গা এলিয়ে দিতেই তখনকার সেই কথাগুলো কানে বাজতে লাগলো। ধরফরিয়ে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ছি ছি, আমার শরীরের কি দেখছে ছেলেটা আল্লাহ জানে। ভাগ্যিস মুখটা দেখতে পাইনি, নয়তো পরে দেখলে লজ্জায় সামনে যেতে পারতাম না। খুব স্বর্ণা, তুই এত কিউট কেন রে? তোর এই বুকের তিলটা যেন তোকে আরো কিউট করে তোলে। ছি, কি নির্লজ্জ মেয়ে, নিজের প্রশংসা নিজে করতেছে। আগে ভেবে দেখ, ছেলেটা তোর শরীরের সব কিছু দেখেছে। হাই হাই হাই, কি লজ্জা, কি লজ্জা। আর ও যা শাড়ি পরে ভিজতে বারবার বারণ করলাম, সাদা শাড়ি পরিস না। না, এই মহারানী সাদা শাড়ি ছাড়া পরবে না। শরণ্যা ঠোঁট উল্টায়। সে জানতো নাকি যে এই অসময়ে বৃষ্টি শুরু হবে। সন্ধ্যার সময় ঘুরতে ভালো লাগে, সেজন্য বের হয়েছিল রূপন্তিকাকে সাথে নিয়ে। শরণ্যা কিছু না বলে মুখ ভেঙায় রূপন্তিকাকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে পড়ে। রূপন্তিকাও শরণ্যাকে জড়িয়ে নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। অপরদিকে কোনো এক সন্ধ্যা রাতে তোমাকে দেখেছিলাম শাড়ি পরে বৃষ্টিতে ভিজতে। তোমার ওই লম্বা খোলা চুলে বেলি ফুলের মালা দিয়ে রেখেছিলে। সেই সন্ধ্যেটি ছিল হয়তো আমার জীবনের নতুন কোনো মোড়ের সন্ধান। তোমার ওই বুকের তিলটা যেন বারবার বেহায়ের মতো টানে তোমার কাছে আমাকে। সাফারাত হোটেল রুমের গ্রিল ধরে দাঁড়িয়ে কবিতা ওড়াচ্ছে নিজের মনে। তখন হুট করে রূপ এসে সাফারাতের মাথায় বাড়ি মেরে বলতে শুরু করে, ওয়াও, সেই তো কবিতা বলিস। তা বন্ধু, তুমি কারো প্রেমে পড়েছো নাকি? হঠাৎ এই আনরোমান্টিক বন্ধু রোমান্টিক হলো কিভাবে? তাও কোনো এক নারীর চুল তিল নিয়ে বর্ণনা দেয়। সে এসেছে হয়তো আমার এই জীবনে, এসেছে কোনো এক সন্ধ্যাবতী হয়ে আমার জীবনকে সুন্দর করে দিতে। আমি প্রেমে পড়েছি সেই সন্ধ্যারাতে দেখা পিচ্ছি মেয়েটির। কে রে সেই ভাগ্যবতী যে কিনা এই সাপরাতকে তার রূপে ঘায়েল করেছে? নিশ্চয়ই সে কোনো এক পরী যার প্রেমে পড়েছে আমার সাদা সিধা বন্ধু। বলেই খিলখিল করে হেসে ওঠে রূপ। সাফারাত রাগী চোখে তাকায় রূপের দিকে। হঠাৎ করে রূপ গম্ভীর কণ্ঠে বলতে শুরু করে, রূপন্তিকা প্রপোজ করেছে আজকে আমাকে। কি করব কিছুই বলতে পারতেছি না। বড় আব্বুর মেয়ে হয়, প্লাস ও আমার ছোট বোনের বেস্টু। আমি কিছু বুঝতে পারতেছি না। আজ যখন পার্কে ছিলাম তখন দেখি ও আর আমার বোন পার্কে ছিল, তখন রূপন্তিকা প্রপোজ করে। রূপ কথাগুলো বলে চুপ মেরে যায়। সাফারাতের কোনো উত্তর পায় না। রেগে সাফারাতের দিকে তাকায়, দেখে ফোনে কি জানি করতেছে আর হাসতেছে। সাফারাত মাথা উঁচু করে দেখে রূপ রেগে ওর দিকে তাকায় আছে। সাফারাত ভয়ে ঢোক গিলে রূপকে বলে, কলিজা, রাগ করিস না। তোর ভাবির ছবি ওয়ালপেপারে সেভ করলাম, লুকিয়ে অনেক কয়টা ছবি উঠাইছি আজকে, বুঝলি? আর শোন, তুই তো আমাকে বলতি রূপন্তিকাকে নাকি তোর ভালো লাগে, তাহলে অ্যাকসেপ্ট কর, সবাই মেনে নিবে, চিন্তা করিস না। হ্যাঁ সেটা ঠিক। দেখি ফোনটাকে
সেই মেয়ে যার জন্য আমার বন্ধু পাগল হয়ে গেছে, বুকের মধ্যে টিপ টিপ ব্যথা করে। রূপ মজা করে বলে সাফারাতের থেকে ফোনটা ছিনিয়ে নেয়। ফোনটা হাতে নিতেই চমকে উঠে ওয়ালপেপারের ছবি দেখে, আর চোখে সাফারাতের দিকে তাকায়। লক খুলে গ্যালারিতে যায়, গিয়ে দেখে অনেক কয়টা ছবি। কিছু ছবিতে পেট দেখা যাচ্ছে, তাই আর দেখল না রূপ। রূপ নিজেকে শান্ত করে মুখে হাসি ফুটায়, সাফারাতকে নরম সুরে বলে, তুই কি জানিস মেয়েটা সিঙ্গেল নাকি মেরিট বা এতেনি যাই হোক, আর একটা কথা, কার অনুমতি ছাড়া ছবি উঠানো ঠিক হয়নি, আর সেটা মাথায় রাখিস। আর এসব কি ছবি উঠাইছিস পেট দেখা যায়? রূপ, তোর কি হলো? এমন গম্ভীর হলি কেন? রাগ করতেছিস হয়তো। আরে আমি কি ইচ্ছা করে এমন ছবি উঠাইছি? মেয়েটা বৃষ্টিতে ভিজার জন্য শরীরের কাপড় লেপটে ছিল, তাই এমন হয়েছে ছবি। আর আমার কোটটা দিয়ে আসছি, তোর গায়ে লাগে না আমার প্রিয় কোড ওইটা? যাক বাদ দে, চল। আমাদের ফ্রেন্ডশিপের 10 বছর হচ্ছে, সেই ইন্টার থেকে আমরা ফ্রেন্ড। কখনো আমাদের বাসায় যাসনি, আমি অনেকবার গেছি তোর বাসায়। আজকে আমাদের বাসায় চল, ওখানে গিয়ে থাকবি। আজকাল নিজের বাসা ভেবে চল। সাফারাতও আর কিছু বলল না। কখনো যায়নি রূপের বাসায়, তাই রূপের সাথে গাড়ি নিয়ে বের হলো। রূপ বাসায় এসে কলিং বেলে চাপ দিলে রূপান্তিকা এসে দরজা খুলে দেয়। ভাইয়া কই ছিল এতক্ষণ? রাত 9টা বাজে। আর উনি কে তোমার সাথে? আর শরণ্যা তোমাকে খুঁজতেছে ভাইয়া। বাবা ওরে বকা দিচ্ছে, কান্না করতে করতে ঘুমাইছে না খেয়ে। দরজা ছাড় আর ভিতরে আসতে দে আগে। আর কি হয়েছে? বকা দিচ্ছিস কিসের জন্য? কি করেছে? আবার কোনো ঝামেলা করেছিস নাকি? তোরা দুইজন তো এসব করে এক্সপার্ট। সর যাও। নিজের বোনের থেকে শোন কি হয়েছে, আর আমার উত্তর কখন দিবা? রূপ কিছু না বলে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলো। আর সাফারা তো রূপের ট্রাউজার আর গেঞ্জি পরলো। আগে শরীরের জামা ভেজা। রূপ ড্রয়ার থেকে জ্বরের ঔষধ নিয়ে শরণ্যার রুমের দিকে যাচ্ছে, সাথে সাফারাতকেও নিল। রূপ, কি হয়েছে বলতো? বোনের রুমে যাচ্ছিস তাও আমাকে নিয়ে, সাথে আবার ওষুধ নিস কেন? কান্না করলে কি জ্বরের ওষুধ নিতে হয়? অবাক হয়ে বলল সাফারাত। রূপ কিছু না বলে শরণ্যার রুমে যায়, গিয়ে দেখে অন্য পাশে শুয়ে আছে। রূপ মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে আস্তে ডাক দেয়, বনু, এই বনু দেখ, ভাইয়ানু চলে যাচ্ছে, আর কেউ বকা দিবে না। আয়। বৃষ্টি ভিজে গায়ে জ্বর বাঁধলে তো একটু বকা দিতেই পারে। আম্মু সেজন্য কি কান্না করতে হবে বলো? শরণ্যা চোখ মেলে তার ভাইউকে দেখে জড়িয়ে ধরে কান্না করে, আর আব্বু আম্মুর নামে বিচার দেয়। সাফারাত শরণ্যার চেহারা দেখে ভ্যাপাচাকা খায়। এটাই তো তার বৃষ্টিবিলাসী প্রিয়সী। ও শালাবাবু এর জন্য তখন ফোনে ছবি দেখে আমার উপর রাগ ঝাড়ছে। হায় রে কপাল, শেষে কিনা বন্ধুর বোনের প্রেমে পড়লাম। কপালে শনি আছে আমার। ঢোক গিলে মনে মনে বলে সাফারাত, আর চোখে বারবার রূপের দিকে তাকায় সাফারাত। রূপ বুঝতে পেরে কিছু না বলে শরণ্যাকে বুক থেকে ওঠায়, বলতে শুরু করে, বনু কাঁদিস না, চল। গায়ে জ্বর আসছে, খেয়ে ওষুধ খেয়ে নিবি। আর হলো সাফরাত, তোকে বলছিলাম না আমার বেস্ট ফ্রেন্ড এর কথা? দেখতে চাইছিলি না? আজকে নিয়ে আসছি, দেখ। যা, ফ্রেশ হয়ে আয়, আমারও খুব ক্ষুধা লাগছে। সাফারাতের হাত টেনে নিয়ে নিচের ড্রয়িং রুমে যায়, গিয়ে দেখে সবাই এসে পড়েছে খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? তোমাকে কত বলে আসার কথা, আসোই না, আজ আসলে? এইভাবে কিছুক্ষণ কথা বললে একটু পর শরণ না আসলে সবাই খেতে বসে। খেতে খেতে সবার পরিচয় দেই। শরণ্যা ইসলাম, বাবা শফিকুল, মা রূপালী, ভাই রূপ, বড় আব্বু আতিকুল, বড় আম্মু মার্জিয়া, বড় বাবার মেয়ে রূপান্তিকা। রূপন্তিকা আর শরণ্যা সেম ক্লাস, এবার অনার্স 2য় বর্ষে। আর রূপ ও সাফারাত দুইজন মিলে বিজনেস করে একসাথে শেয়ারে। সাফারাতের বাবা ফিরোজ, মা সালমা। খাওয়া দাওয়া শেষে শরণ্যা ওষুধ খেয়ে নিজের রুমে যায়। রূপ আর সাফারাত রূপের রুমে যায়। সাফারাত ধরাম করে বিছানায় রূপকে ফেলে দিয়ে জড়িয়ে নিয়ে বলতে শুরু করে, সরি বন্ধু, জানতাম না যে তোর বোন ওইটা। একবার যখন মনটা দিয়ে দিছি তখন আর ফিরিয়ে নিতে পারবো না আমি। মাফ কর। আর বোন, জামাই বানানোর জন্য তৈরি হ। রূপ মুচকি হেসে সাফারাতকে ঘুমাতে বলে রুম থেকে বেরিয়ে পড়ে। এদিকে রূপান্তিকা ঘুমের মধ্যে বুঝতে পারে কেউ তাকে কোলে নিয়ে কোথায় যাচ্ছে। হুট করে কোল থেকে নামিয়ে দেয় রূপান্তিকা। তাড়াতাড়ি চোখ খুলে দেখে রূপ সামনে দাঁড়িয়ে আছে। যখনই রূপান্তিকা চিল্লাতে যাবে তখন রূপ মুখ চেপে ধরে।
হুশ, চিল্লাস না, আমি অন্য কেউ না। শোন, তোকে আগে থেকে আমি পছন্দ করতাম, এখন কাল তুই নিজে প্রপোজ করায় ভেবে দেখলাম কতদিন আর একা থাকবো বল। তাই কি আর করার, সকালে সারপ্রাইজ আছে তোর জন্য। কথাগুলো যেন রূপান্তিকার কানে বাজতেছে। রূপও তাকে ভালোবাসে। নিজের মধ্যে কেমন যেন একটা শিহরণ বয়ে যাচ্ছে রূপন্তিকার শরীরে। রূপের দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরে রূপান্তিকা। পরক্ষণেই কারো হাসির শব্দে রূপ আর রূপান্তিকা ঘুরে দাঁড়ায়। দেখে সামনে শরণ্যা আর পিছনে সাফারাত দাঁড়িয়ে আছে। তোরা এখানে কখন আসলি? দেখ, যা দেখছিস ভুলে যা, আমি ভালো ছেলে। রূপের কথায় সাফারাত আর শরণ্যা হেসে ওঠে। পরক্ষণেই শরণ্যা ভ্যা ভ্যা কেঁদে দেয়। সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। সাফারাত প্রশ্ন করেই বসে, কি হয়েছে? ভাইয়া লুকিয়ে প্রেম করে আমাকে ও বলেনি। আর রূপন্তিকা, ও তো আমার ফ্রেন্ড, তাও বলেনি আমাকে। তেমন কিছু না পাগলি, কান্না থামা। আর তুই কখন আসলি ছাদে? রাতে ছাদে কেন? আর সাপরাত তুই? এমনি তাকাবি না, আমার ঘুম ধরতেছে না, তাই বাহিরে আসলাম। তখন দেখি শরণ্যা মানে তোর বোন এই দিকে আসতেছে, তাই পিছু পিছু আসলাম। পরে সবাই বসে আড্ডা দিতে লাগলো। একসময় শরণ্যা বলে উঠল, ভাইয়া তুমি না বলছো আমার রাতকে নিয়ে এসে দিবা? কই, কবে এনে দিবা বলো তো? তুমি কথা দিয়ে কথা রাখো নাই। এমনকি আমার রাতও আমাকে কথা দিয়ে কথা রাখে নাই। সে আমাকে ছেড়ে চলে গেল, আর আসলো না। চুপ, আমাকে রাগাবি না। এই রাত 5 বছরের ছবি এনে আমাকে বলতেছে যে ভাইউ আমাকে খুঁজে এনে দাও। আমি কই পাবো তুই বলতো? সাপরাত আমার বোনকে পাবনা দিয়ে আয় তো। যা কবে কার সেই রাত আমি কখনো দেখি নাই। ও নাকি ছোট থাকতে একসাথে খেলেছে, এখন তাকে যাচ্ছে। ওরে ছাড়া নাকি বিয়ে করবে না। রূপের এই কথাটাই বাকি ছিল সাফারাতের শোনা। যাকে সে পছন্দ করে সে নাকি আবার অন্য কাউকে ভালোবাসে। সাফারাত রাগী চোখে শরণ্যার দিকে তাকায়। তারপর কি মনে করে রাতের ছবি দেখতে চায়। সাফারাত রাতের ছবি দেখে রূপের দিকে একবার তাকায়, শরণ্যার দিকে একবার তাকায়, পরে নিজের দিকে তাকায়। শরণ্যাকে প্রশ্ন করে, আচ্ছা সন্ধ্যাবতী, তুমি তো সেই ছোটবেলায় দেখছো রাতকে, এখন যদি সে অন্য কাউকে বিয়ে করে সংসার করে, আর তাহলে তুমি কি অন্য কাউকে বিয়ে করবে নাকি? তাই রাতকে ভুলে যাও, সে তো তোমার এতদিনে খোঁজ রাখে নাই। সাফারাতের কথায় রেগে গিয়ে সাফারাতের হাতে জোরে কামড় দেয় শরণ্যা। সাফারাত চিল্লিয়ে উঠে বলে বসে, রাক্ষসী। শরণ্যা যেন তা কানেই নিল না, জোরে জোরে চিল্লিয়ে বলে উঠল, আমার রাত আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারে না। আমার রাত আমাকে কথা দিয়েছে সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, আর সে আমার কাছে একদিন ফিরে আসবে। আর যদি বিয়েও হয়ে থাকে তাও আমার রাতকে চাই, মানে চাই। শরণ্যার কথায় সবগুলো ওর দিকে অবাক আর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। যে রাত এখন বড় হয়েছে, কিভাবে চিনবে? ও পাগলের মতো কথাবার্তা বলে সব। শরণ্যা চিল্লাচিল্লি করে নিচে চলে যায়। হুট করে রূপ প্রশ্ন করে, কিরে সাপরাত, তুই সন্ধ্যাবতী বললি কেন স্বর্ণাকে? ওর নাম তো সন্ধ্যাবতী না। তুই ও কি পাগল হলি? বুঝবে না বন্ধু, দেখা হয় আমার কোনো কোনো সন্ধ্যায়। তাহলে বলো না শরণ্যা থেকে করি সন্ধ্যাবতী। তোর বোনের সাথে খুব মিল আছে এই সন্ধ্যাবতীর, বুঝলি? রূপন্তিকা কিছু না বুঝে মুখ চাওয়াচাবি করে। পরে সবাই নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসে আছে, রূপ কিছু বলবে সেটা শোনার জন্য। কাল থেকে আর শরণ্যা কারোর সাথে কথা বলে নাই। হ্যাঁ, কি বলবা বলো, আমি ঘুমাবো। তোমার আজেরা কথা শোনার জন্য আমি বসে নাই। রূপ শরণ্যার কথা কানে নিল না। ও এমনই, রাতকে নিয়ে বাজে কথা বললে রেগে থাকে, তাই আছে। একটু পর সবাই এসে পড়লে রূপ বলতে শুরু করে, আব্বু তুমি তো আমাকে বিয়ের কথা বলো তাই না? ভাবছিলাম এবার বিয়েটা করে নেই, তবে শর্ত একটাই, আমার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিতে হবে। আমার পছন্দের মেয়ে আছে। রূপের কথায় সবাই তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে। রূপ ঢোক গিলল। আর সাফারাত রূপের কাণ্ডে মুচকি হাসতেছে। রূপ ওর দিকে রাগী চোখে তাকায়, আবার বলতে শুরু করে, মানে বলছিলাম কি বড় বাবা, তুমি না রূপান্তিকার জন্য ছেলে খুঁজতেছিলে? তা তোমার তো একটাই মেয়ে, ছেলে নাই, তাই তোমাদের ভালোর জন্য বলছিলাম কি রূপান্তিকাকে আমার সাথে বিয়ে দাও। বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলতেছি।
রূপের এমন কথায় সবাই মুখ চাওয়াচুই করে হু হা করে হেসে দেয়, সাথে রূপের মা বাবা, রূপন্তিকার মা বাবা সবাই। রূপ বোকা হয়ে সবার দিকে তাকিয়ে আছে। তখন রূপন্তিকার বাবা বলে ওঠে, ও আচ্ছা, আমি ভাবছিলাম তুই হয়তো আমার মেয়েকে ভালোবাসিস, কিন্তু এখন দেখি তা না। আমাদের ভালোর জন্য তুই এটা চাচ্ছিস। থাক বাবা, আমাদের ভালো চাইতে হবে না। আমার মেয়েকে যে পছন্দ করবে, ভালোবাসবে, তার সাথে রূপন্তিকার বিয়ে দিব। একটা মেয়ে আমার যাতে ভালোবাসা পায়। রূপ এবার ফেঁসে গেল সাফারাত। সাফারাত এখনো হেসে যাচ্ছে, আর শরণ্যার দাঁত দিয়ে নখ কাটতেছে, যেন এসবে তার কোনো কাজ নেই। রূপ ঢোক গিয়ে জোরেই বলে বসে, আরে বড় বাবা, আমি তোমার মেয়েকে ভালোবাসি, প্লিজ আমার সাথে বিয়ে দাও। তোমার মেয়েকে কখনোই কষ্ট দেবো না, প্লিজ। রূপের কথায় এবার শরণ্যাও হেসে দেয়। তারপর রূপের বাবা বলতে শুরু করে, থাক, তোকে আর বলতে হবে না। শরণ্যা আমাদের সকালে বলেছে সবকিছুই। আমরা তারিখও ঠিক করেছি, কারো আপত্তি নাই এই বিয়েতে। আর 1 মাস পর তোদের বিয়ে। সবাই এখন থেকে রেডি হতে লাগো, কার্ড ছাপা মার্কেট করার সময় লাগবে। শরণ্যা কখন বলল? আজব তো। আর এই দেখ কেমন নখ খাচ্ছে। এত কিছু কখন করলো? এমন ভাব নিয়ে আছে যেন কিছুই জানে না। শরণ্যা ওদের পাত্তা না দিয়ে চলে যায়। তখন শফিকুল বলতে লাগে, সকালে যখন আমরা শুয়েছিলাম তখন শরণ্যা তোর বড় আব্বু আম্মু সবাইকে নিয়ে আমার রুমে আসে। প্রথমেই আমি অবাক হয়েছিলাম যে এই সকালে এখানে আবার কি দরকার। শরণ্যা আমাকে কিছু বলতে না দিয়ে বলতে শুরু করেছিল, আব্বু শোন, ভাইও আর রূপন্তিকা একে অপরকে পছন্দ করে, তাই আমি চাচ্ছিলাম তোমরা সবাই মেনে নাও। আর রূপন্তিকার কোনো ভাই বোন নাই, এখানেই থাকবে, সবার ভালো লাগবে। কিন্তু মা, তুই যেটা বলছিস বুঝলাম, কিন্তু আত্মীয়র ভিতরে কি বিয়ে দেওয়া ঠিক হবে? তুই বল আমাকে। ঝামেলা যদি হয় আমি এটা মানতে পারবো না। তোমরা কি আব্বু আমাকে চিনো না? বড় আব্বু তোমার মেয়েকে কি কখনো কষ্ট দিবে? তুমি কি চাচ্ছ যে রূপন্তিকা নয়তো ভাইউর কিছু একটা করে বসুক? তারপর আর কি, সবাই বুঝে শুনে ঠিক করলো সবকিছু। আর মেয়েটার কি হয়েছে? সকাল থেকে গম্ভীর মুখে আছে বলতো। আমি দেখতেছি, ভেবো না, ও রাতের চিন্তায় মগ্ন হয়ে আছে। তোমরা বলো, এই রাতকে কোথায় পাবো? আমি এতদিন বিয়ে করে ফেলেছি নাকি? আর আমি চিনবো কিভাবে? এরপর সবাই সবার কাজে ব্যস্ত। রূপা সাফারাত রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। অফিসে এসে রূপ দেখতেছে সাফারাতের মুড অনেক ভালো, তাই সাফারাতকে প্রশ্ন করেই বসে, কিরে, কি হয়েছে বল? তুই এত চিল মুডে কিভাবে আছিস? দেখতেছিস তুই, কি হয়েছে আমার বোনের? আমার বোন কি তোর সাথে লাইন মারতেছে নাকি কি ব্যাপার, বুঝলাম না। আহা বন্ধু, তোর বোনকেই তো আমি বউ বানাবো। তোর বোন নিজে আমার বউ হতে চাইবে। একদিন দেখে নিস, তোর বোন না রাতকে ভালোবাসে। হুম 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 হুম, লা 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 লা। সাফারাতের এমন গাছাড়া কথায় কিছু সন্দেহ নিয়ে রূপ তার দিকে তাকায়। আবারও রাত পেরিয়ে সকাল হলো। শরণ্যা ঘুম থেকে উঠে তার বিছানায় একটা চিঠি পায়। চিঠিতে যা লেখা আছে সেটা পড়ে জোরে জোরে চিল্লাতে থাকে আর নাচতে শুরু করে। চিঠিতে লেখা ছিল, আমার সন্ধ্যাবতী, অভিমান করে আছো বুঝি? অভিমান করো না, খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে ফিরে আসব। তবে আশা করি তুমি নিজে আমাকে খুঁজে নিবা। এতদিন আড়ালে ছিলাম আমি তোমার থেকে, এটা দেখার জন্য যে তুমি কি সত্যিই আমার জন্য অপেক্ষা করে আছো, নাকি আমাকে ভুলে অন্য কাউকে নিয়ে মত্ত আছো। কিন্তু না, দেখলাম তুমি আমাতেই সীমিত রয়েছো। আশা করি আরও কিছুটা অপেক্ষা করবা। কোনো এক সন্ধ্যা রাতে তোমায় দেখা দিব আমার সন্ধ্যাবতী। আজ থেকে না হয় আমি তোমার সন্ধ্যাবতী নামটা দিলাম তোমাকে। আমার সন্ধ্যাবতী তুমি। ইতি, তোমার সেই ছোট্ট বন্ধু রাত। এমন মরিস না, কে আসছিল তোর রুমে? আর এই চিঠি কই পেলি? আর হ্যাঁ, এবার তো শান্তি, তোর রাত ফিরে এসেছে। আমাকে তো আর জ্বালাবি না, তোর জ্বালায় আমার জীবন শেষ। সর এখান থেকে, যা। এত লাফাস না, কার না কার লেখা এই চিঠি। চুপ! দেখ, আমার রাত ফিরে এসেছে। আমার কাছে আসলে তোদের নামে বিচার দিব আমি। আমাকে সবাই পাগল বলতো, তোমরা এবার দেখো রাত নামে কেউ আছে। রূপ কিছু না বলে নিচে চলে যায়। অন্যদিকে সাফারাত তার মামনির কোলে মাথা রাখে আর চোখ বন্ধ করে মুচকি হাসে। তা দেখে সাফারাতের মামনি বলতে লাগে, কি ব্যাপার, আমার বাপজান আজ এত খুশি লাগতেছে কেন?
আমার বৌমা পাইছো নাকি? কতদিন থেকে বলতেছি বিয়ে করো, একটা নাতি নাতনি নিয়ে খেলবো, তাই না? হুম, মামুনি, খুব তাড়াতাড়ি তোমার বৌমা আনবো। ওয়েট, পিক দেখাই। এই দেখো তোমার বৌমা। কেমন, পছন্দ হয়েছে তো তোমার নাকি? মাশাল্লাহ, হবে না কেন বলতো? এত সুন্দর একটা মেয়ে পছন্দ না হওয়ার কি আছে? আমাকে বোঝা। তা প্রেম করিস নাকি অন্য কিছু? হুম। মামুনির থেকে দেখি আজকাল কথা লুকিয়ে রাখা শিখেছো। আরে মামুনি না, তুমিও না, কি যে বলো। আমি পছন্দ করি, তোমার বৌমা তো রাত নাম এর একজনকে পছন্দ করে। ছোটবেলার নাকি রাত, তার 5 বছরের একটা ছবি নাকি আছে সেই রাতকে। সালমা বেগম না বুঝে সাফারাতের দিকে তাকায়। পরক্ষণে কিছু মনে পড়তেই খিলখিল করে হেসে ওঠে আর সাফারাতের মাথায় বাড়ি মেরে বলে, মেয়েটাকে সব বলে দে। সকাল 10টা, শরণ্যার কলেজ বন্ধ থাকায় কলেজে না গিয়ে শুয়ে আছে আর ভাবতে লাগলো সেই 14 বছর আগের ঘটনা। তখন শরণ্যার বয়স ছিল 6 বছর, ক্লাস 1-এ ভর্তি হয়েছিল আর রাতের বয়স ছিল 11 বছর, ক্লাস 5-এ। শরণ্যা ওরা তখন গ্রামে থাকতো, রাত ছিল পাশের গ্রামে। প্রতিদিন শরণ্যা একটা ছোট্ট পার্ক আছে, ওখানে যেত খেলা করতে। সেদিন প্রথম দেখা হয় রাতের সাথে। ফ্ল্যাশব্যাক। ছোট্ট শরণ্যা ধীর পায়ে পার্কে ঢুকে ছোট বাচ্চাদের সাথে খেলতে লাগলো। তখন রাত দূর থেকে শরণ্যার বাচ্চামি ফেস দেখে মায়া হয়, তাই রাত শরণ্যার কাছে সে শরণ্যাকে ডাক দেয়। এই পিচ্ছি, এদিকে আসো। তোমার নাম কি? তুমি এত কিউট কেন? আমার বউ হবে? অনেক আদর করব। তোমাকে আমার অনেক ভালো লাগছে। বউ বউ কি? হ্যাঁ, বউ হবো? তাহলে আমাকে তুমি প্রতিদিন চকলেট এনে দিবা, ফুল দিবা, বলো। হ্যাঁ দিব, প্রতিদিন নিয়ে আসবো তোমার জন্য। তুমি আমাকে জামাই বলবা, আমি বউ বলবো, কেমন? তোমার নাম কি পিচ্ছি? আমার নাম স্বর্ণা। তোমার নাম কি? তুমি এত পাতলা কেন? কেমন লাগে? কিন্তু তুমি অনেক সুন্দর। আমার নাম সাফরাত, বুঝলে পিচ্ছি বউ? সারাত? তোমার নাম সালাদ সাপরাত। খুশ হয় না। এত বড় নাম কেন? ছোট বলো, আমি এত বড় বলতে পারবো না, তুমি বলো। ওকে ওকে, আমার বউ। হ্যাঁ, কি বলবো? আচ্ছা সাফরাত না, তুমি শুধু রাত করে বলবা, কেমন? তোমার জন্য না হয় রাত নামটা দেওয়া হলো। তারপর পরের দিন রাত আসে ওই পার্কে। শরণ্যা রাতকে দেখে দৌড়ে যায় তার দিকে। রাতও মুচকি হেসে শরণ্যাকে নিয়ে বেঞ্চে বসে। তখন শরণ্যা রাতকে বলে, আমার বর, তুমি এসেছো? দাও, আমার ফুলটা, চকলেটটা দাও, সব দাও। তুমি এসেছো, দাও, খাবো, দাও। সাফারাত মজা করে বলে যে আমি আনি নাই। তখন জোরে সাফারাতের হাতে একটা কামড় বসিয়ে দেয়। সাফারাত প্রথমে লাফিয়ে ওঠে, পরক্ষণে নিজেকে শান্ত করে সব বের করে দেয়। এবার ছোট্ট শরণ্যা বোকার মতো তাকিয়ে আছে। রাত মুচকি হেসে শরণ্যার গালে চুমু এঁকে দেয়। এভাবে তাদের দিন কাটতেছিল। একদিন সাফারাত তার 5 বছরের একটা ছবি শরণ্যাকে দেখালে সেটা শরণ্যা একবারে নিয়ে নেয় আর সাফারাত এর থেকে ছবিটি লিখে নেয়, আমার জামাইলাত। দিন চলতে থাকে তার গতিতে। তাদের ছোট্ট পাগলামি ভালোবাসা হাসি ঠাট্টা করতে করতে 1 বছর কেটে গেল। একদিন বিকালে শরণ্যা যখন রাতের জন্য দেরি করতেছিল পার্কে, তখন রাত দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে শরণ্যাকে বলে, বউ শোনো, মামুনি না আমাকে নিয়ে ঢাকা যাবে আর এখানে থাকবে না। তোমার সাথে আমার আর দেখা হবে না। আমি বড় হয়ে তোমার কাছে ফিরে আসবো, তোমাকে বিয়ে করে নিয়ে যাব, কেমন? না না না, তুমি কোথাও যাবে না। আমি কার সাথে খেলবো? তুমি কোথাও যাবে না জামাই, তুমি আসবে না আর তুমি যাবে না, কেমন? পাগলামি করে না বউ, কথা দিলাম আমি আবার তোমার কাছে ফিরে আসবো। আমার জন্য অপেক্ষা করবে তুমি, কেমন? কাউকে বিয়ে করবে না, একদিন বউ বানিয়ে নিয়ে যাব আমি তোমাকে। কান্না করে না আমার পাগলি। শরণ্যা তখন পাগলের মতো কান্না করতে থাকে। পরে রাতকে কথা দেয় রাতকে ছাড়া কাউকে বিয়ে করবে না সে। সেদিনের পর এতটা বছর চলে গেল। শরণ্যা সব সময় রাতের সেই ছবিটা দেখতো আর এটাই ভাবতো রাত তার জামাই। সেই ছোট মনে কথাগুলো জমিয়ে থাকে। শরণ্যা রূপন্তিকার ডাকে বাস্তবে ফিরে আসলো। বর্তমান। কি ভাবিস এত? চল, ভালো লাগতেছে না, কোথাও থেকে ঘুরে আসি। আর সময় নাই, এই বাড়ির বউ হবো কোন দিন জানি না। শরণ্যা কিছু না বলে রূপন্তিকার সাথে বাহিরে বের হয়
আর সাফারাত নিজের কেবিনে বসে বসে ভাবতে থাকে আর মনে মনে বলে, সরি আমার ছোট বউ শরণ্যা, তোমার কথা রাখতে পারি নাই। আমি কথা দিয়েছিলাম তোমাকে বিয়ে করব, তোমার কাছে ফিরে যাব একদিন, কিন্তু ঢাকা আসার পর তোমার কথা আর মনে ছিল না। প্রথম দিন ঢাকায় এসে মামুনিকে বলেছিলাম তোমার কথা, আর কখনো তোমাকে মনে হয় নাই। আর তুমি কিনা এখনো সে আমি ছোট রাতকে পাগলের মতো ভালোবাসো। তুমি কথা রেখেছো, অথচ আমি রাখতে পারলাম না। কখনো যদি জানতে পারো যে আমি তোমাকে ভুলে গেছি, তাহলে কি করবে তুমি জানি না। সাফারাতের খুব খারাপ লাগতেছে। তার বয়স বেশি ছিল, তবুও শরণ্যাকে ভুলে গেছিল। আর ছোট্ট শরণ্যার সব মনে আছে। রূপ সাফারাতের কেবিনে এসে দেখে সাফারাত কিছু ভাবতেছে। রূপ সাফারাতের মাথায় চাটি মেরে বলে, কি দরকার ছিল স্বর্ণার রাত সাজার? ও রাতকে সত্যি ভালোবাসে, জানি ও না কে এই রাত। ছোট থাকতেই প্রতিদিন আমাদের গ্রামে ছোট পার্কে খেলতে যেত। হয়তো তখন পরিচয় হয়েছিল, কিন্তু তুই ওর রাত সাজলি কেন? আমি কাল তোর চিঠি নিয়ে গিয়ে রাখছিলাম, পড়ছিলাম না, কিন্তু এটা করা ঠিক হয়নি। রূপের কথা শুনে সাফারাত মুচকে হেসে সব খুলে বলে যে সেই রাত আর সেই সাফারাত। রূপ অবাক হয়, সাথে অনেক খুশি হয়। শোন, তোর বোনকে কিছু বলিস না আগে, কিছুটা মজা নেই ওর সাথে। আহা, কত মজা হবে বল। হঠাৎ করে দরজার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় সাফারাত রূপ দুজনেই। শরণ্যা রূপন্তিকা দাঁড়িয়ে আছে। তাহলে কি সব শুনে ফেললো? শরণ্যা বলতে শুরু করলো, কি ব্যাপার, আমাকে দেখে তোমরা সবাই চুপ হয়ে গেলে কেন? কি বলেছিলে বলো, আমরা একটু সবাই শুনে আড্ডা দেই তোমাদের সঙ্গে। আর ভাইয়া, তুই আজকে একা চলে আসছিস কেন? আমিও তো তোর সঙ্গে আসতে চাইছিলাম। সাফারাত তো ভয় পেয়ে গেছিল যে শরণ্যা সবকিছু শুনে ফেলেছে নাকি। শুনতে পারে নাই ভেবে এবার হাসি মুখে বসে শরণ্যাকে বলতে শুরু করলো, কি ব্যাপার, তোমরা এখানে কি করতেছো? অফিস টাইমে তোমরা অফিসে আসছো কিসের জন্য? তোমরা ঘুরতে চাইলে অন্য কোথাও ঘোরো, এটা অফিস, কাজ করতে হয়, অন্য কিছু না। সাফারাতের কথায় শরণ্যা রেগে যায়। অযথা তাদেরও তো অফিস, তাও নাকি তাদের আসা যাবে না। শরণ্যার রেগে তার ভাইকে উড়াধুরা বকাবকি শুরু করতে লাগলো। শরণ্যার রেগে কথা বলাতে সাফারাত বেশ মজা পাচ্ছে। একটুতে এই মেয়েটা রেগে যায়, ছোট থেকে এটা তার স্বভাব। এবার রূপ চুপ থাকতে পারল না। সাফারাত আর শরণ্যাকে ঝাড়ি মারতে শুরু করলো। তারপর দুজনেই চুপ মেরে যায়। এরপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। মার্কেটে গিয়ে সবাই বেশ কিছু কেনাকাটা করার পর যখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিবে, তখন হুট করে কোথা থেকে একটা ছেলে এসে শরণ্যাকে জড়িয়ে ধরে। সেখানেই সাফারাত ছিল। সাফারাত তো রাগী চোখে তাদের দিকে তাকিয়ে আছে, যেখানে হচ্ছেটা কি। এমন হুট করে জড়িয়ে ধরার জন্য শরণ্যাও কিছুটা ভড়কে যায়। পরক্ষণে ছেলেটাকে দেখে কিছুটা রাগীভাবে তাকায়, কিন্তু ছেলেটা কিছু না বলেই শরণ্যার গালে একটা ছোট কিস করে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে বলে যায়, বেব, তোমার জন্য আজকে রাতে সারপ্রাইজ আছে। রূপ এবার কিছু বুঝতে না পেরে শরণ্যাকে প্রশ্ন করে বসে, কারণ তার মাথায় কিছুই ঢুকলো না। হুট করে কোথা থেকে একটা ছেলে এসে এভাবে জড়িয়ে ধরে আবার কিসও করে চলে গেল, কিছু বলার সুযোগ না দিয়েই। তার উপর তাদের দিকে আগে থেকে সাফারাত রাগী চোখে তাকিয়ে আছে। ছেলেটাকে এমন হুট করে এসব কি করে যাচ্ছে, আর তুইও কিছু বললি না? এটা কোন ধরনের বেয়াদবি বলতো আমাকে? আশেপাশে কাউকে না দেখে নাকি? আর কিসের সারপ্রাইজ এর কথা বলে গেল? তুই কি চিনিস ছেলেটাকে? একসাথে এত প্রশ্ন করে নাকি কেউ? চিনি, আমি আমার কলেজের সিনিয়র। আমার 4-5 বছরের বড় হবে হয়তো। আমাকে কয়েকবার প্রপোজ করেছিল, কিন্তু একসেপ্ট করি নাই। তারপর তো প্রায় 1 মাস দেখাই হয়েছিল না। আজকে হুট করে কোথা থেকে আসলো কে জানে। বাহ, সেই জন্য রাস্তাঘাটে এমন নোংরামি হবে নাকি? কোনো কমন সেন্স নাই, যত সব। রূপ, থাক, অফিস থেকে এখানে এসেছি, আমি গেলাম, টাটা। সাফারাত সেখান থেকে চলে যায়। শরণ্যা বোকার মতো তাকিয়ে আছে, হলোটা কি এখানে? রূপ বুঝলো সাফারাত রেগে গেছে, সেজন্য রূপন্তিকার শরণ্যাকে নিজের মতো করে থাকতে বলে সাফারাতের পিছে দৌড় মারে। শরণ্যার রূপন্তিকা কিছু না বলে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে বাসায় চলে যায়। সাফারাত সেখান থেকে অফিসে না গিয়ে বাসায় চলে যায়।
রূপ কিছু বলল না। রাতে শরণ্যার ফোনে একটা মেসেজ আসে। মেসেজ পেয়ে নিচে দৌড় মারে শরণ্যা। নিচে গিয়ে যা দেখে তা দেখে অবাকের চরম পর্যায়ে চলে যায়। তার মানে মেসেজে লেখা ছিল, আমার শরণ্যা রানী, আমি ফিরে এসেছি তোমার লাইফে। বড্ড ভালোবাসো আমায় জানি আমি। সেই ছোটবেলায় আমাকে দেখেছো, আমার সাথে খেলেছো, তবুও কখনো ভুলে যাওনি আমাকে। এতটা ভালোবাসো আমায়। তোমাকে বলেছিলাম যে ফিরে আসবো একদিন, তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব। আমি ফিরে এসেছি। ইতি তোমার পিচ্চি বর রাত। শরণ্যার নিচে নেমে দেখে রাতুল দাঁড়িয়ে আছে। রাতুল বলতে মার্কেটে যে ছেলেটা শরণ্যাকে জড়িয়ে ধরেছিল। শরণ্যা ভাবতেই পারে না রাতুলই তার রাত। শরণ্যা দৌড়ে গিয়ে রাতুলকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, রাত, তুমি আমার রাত। এতদিন বলো নাই কেন আমাকে? ভালোবাসি তোমায় জান, কত মিস করছি তোমায়। আর এতদিন পর নিজের পরিচয় দিলে আমাকে, কেন এমন করলে আমার সাথে? রাতুল শরণ্যাকে 2 হাত দিয়ে জড়িয়ে নিয়ে শরণ্যার মাথায় হাত বুলিয়ে দেয়। এতক্ষণে শরণ্যা দৌড়ে আসা দেখে সবাই বাহিরে আসে। এসে দেখে এসব কাণ্ড। তার থেকে বড় কথা, রূপ শক খাইছে। এই রাত হলে সাফারাত কি মিথ্যে কথা বলল? রূপ কিছু না বলে নিজের রুমে গিয়ে সাফারাতকে ফোন দেয়। কি সমস্যা? ফোন দিছিস কেন? কেমন ভাই তুই? বোনের খেয়াল রাখতে পারিস না? যার তার সাথে মিশতে দিস? কি বলবি বল তাড়াতাড়ি, ঘুমাবো আমি। কুল কুল বন্ধু, বুঝতেছি না এখন কেমন করে বলবো তোকে কথাটা। যে রেগে আসিস তার উপর না জানি আমার কথাগুলো শুনলে স্ট্রোক না করিস। মাথা ঠান্ডা কর আর আমার কথাগুলো শোন। তার আগে নিজেকে কন্ট্রোল কর। মেজাজ খারাপ করাস না বাল। কি বলবি বলতো? মাথা ব্যথা করতেছে, রাগ উঠছে। কি বল, কি এমন বলবি? এত হিয়ালি করিস না তো। আসলে শোন, মার্কেটে যে ছেলেটাকে দেখলি সে এসে নিজেকে রাত দাবি করতেছে। এখন কি করব বুঝতেছি না। আসলে কে রাত, তুই নাকি ওই ছেলেটা? কিছু একটা বল যাতে করে বুঝতে পারি আমি। হোয়াট? ওই তোর কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? আচ্ছা একটা কাজ কর, তুই ওই ছেলেটার হাত দেখ। আমার হাতে তোর বোন কামড় দিছিল, এখনো দাগ আছে। তুই দেখ আছে নাকি। আর কোনো প্রমাণ তো নাই আমার কাছে, এটাই চেক কর। রূপ এবার রুম থেকে বের হয়ে দেখে রাতুল আর শরণ্যা বসে বসে গল্প করতেছে। রূপ এসে রাতের হাত চেক করে দেখে দাগ আছে। রূপ এবার কি করবে বুঝতে পারে না, তাই শরণ্যাকেই বলে, শরণ্যা, কোথা থেকে কে এসে বললো আমি রাত? তাহলে কি তোকে বিশ্বাস করতে হবে নাকি? আগে তো সব পরীক্ষা করে দেখ, এ তোর রাত নাকি অন্য কেউ। হয়তো পরে যে মিথ্যা বলতেছে তোকে ভালোবাসে তাই। কি বলিস এইসব ভাইয়া? এই দেখ, রাতের হাতে কামড়ের দাগ। আর ছোটবেলায় যা যা হয়েছে সব বলতে পারছে আমাকে। তুই কি আমাকে ভালো থাকতে দিবি না? শরণ্যার রাগ দেখে রূপ কিছু না বলে চলে যায়। রাতও একটু পর চলে যায়। রূপ সাফারাতকে সব বলে। শরণ্যার নিজের রুমে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। সকালে শরণ্যা আজ অনেক হ্যাপি। কালকে তার রাতকে পেয়েছে। সে নাচতে নাচতে নিচে নেমে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে। শরণ্যাও গিয়ে সেখানে বসে। শরণ্যার বাবা বলে ওঠে, শরণ্যা, রাতকে যেহেতু পাইছিস, তো বিয়েটা তাহলে তোর আর রূপের একসাথে কমপ্লিট করি, কি বলিস? আর রাতের সাথে কথা বলে দেখ কি বলে। আসতে বল তার মা বাবাকে আমাদের বাসায়। রূপ তার বাবার কথায় কেসে ওঠে আর ভাবে সাফারাত কি করবে আল্লাহই জানে। শরণ্যার অবস্থা খারাপ করবে যে ছেলে। শরণ্যা উঠে গিয়ে রাতকে ফোন দিয়ে সব বলে। রাতও অনেক হ্যাপি। সে শরণ্যাকে অনেক কষ্টে বাগে আনছে। আর তাড়াতাড়ি বিয়ে করতে পারলে শরণ্যা শুধু তারই থাকবে, আর কেউ চাইলেও তার থেকে ছিনিয়ে নিতে পারবে না। বিকালে রাত তার বাবা মাকে নিয়ে শরণ্যাদের বাসায় এসে সব কিছু ঠিকঠাক করে চলে যায়। রূপ আর শরণ্যার বিয়ে একদিনই হবে। রূপ সকাল থেকে ফোন দিচ্ছে সাফারাতের কাছে, কিন্তু সাফারাতের কোনো খবর নাই। কিছু মাথায় আসতেছে না। রাত 12টা, সবাই ঘুমিয়ে আছে। চুপি চুপি সাফারাত শরণ্যাদের বাড়িতে প্রবেশ করে। রূপ ঘুমের মাঝে বুঝতে পারে কেউ তাকে শূন্য ভাষায় নিয়ে যাচ্ছে। হুট করে রূপ চিল্লিয়ে ওঠে। সামনে তাকায় দেখে ভয় পেয়ে যায়। তুই এ তো রাতে তুই আমার বাসাতে কি করিস? আসলে তুই কি সারাফাত নাকি? ও মা গো, ভূত বাঁচাও আমাকে, বিয়ের আগে মেরে ফেললো গো।
আমার মাজা গেল গো। চুপ, একটা কথাও না। ভূতের বাপ আমি। মেজাজ খারাপ আছে? একদম ন্যাকামি করবি না মেয়েদের মতো। ওই, তোর বোনের কাণ্ডজ্ঞান নাই? রাতকে ভালোবাসি ভালোবাসি করে মরতেছে, অথচ আমাকে না চিনে অন্য একজনের সাথে বিয়ে কমপ্লিট করছে। তোর বোনকে মেরে ফেলবো আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে। ইয়ে মানে বলছি কি, শোন না, তুই একদম আমার বোনের দিকে নজর দিবি না। দেখ, ও যেটা খুশি সেটাই ওকে দিতে চাই, তাই প্লিজ ঝামেলা করিস না। আমি জানি তুই রাত, কিন্তু দেখ রাতুল ছেলেটাকে আর কেন এমন করতেছে কে জানে। আর যাই হোক, ছেলেটা শরণ্যাকে ভালোবাসে, তাই প্লিজ ভালো থাকতে দে ওদের মাঝখানে আসিস না। কি বললি তুই? রূপ, তুই ঠিক আছিস? বলতো আমাকে, কি বলতেছিস তুই এসব? তুই খুব ভালো করে জানিস এই কয়দিনে তোর বোনকে কতটা ভালোবাসি, আর সেই তুই কিনা আমাকে এসব বলতেছিস? দেখ, রাগাবি না আমাকে। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি ছেলেটা কি চায়, আর কে সে যে নিজেকে রাত বলে দাবি করে, আর এমন কি রাতের চিহ্ন তার মাঝে। দেখ, জানি তুইও কতটা ভালোবাসিস শরণ্যাকে, তবুও আচ্ছা যা ভালো বুঝিস কর। আমার বোন যদি কোনো কষ্ট পায় তোর থেকে, তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি বলে দিলাম। এটা আমার নয়নের মণি, খুব ভালো করে জানিস। ও যখন যেটা চায় আমি সেটাই দিয়েছি। চিন্তা করিস না সেসব নিয়ে। শোন, একা তো আর প্ল্যান করা যায় না, তাই তোকে নিয়ে প্ল্যান করব, আর সেজন্য ছাদে আনলাম। কিন্তু এত রাতে ছাদে না থাকাই ভালো। চল তোর রুমে যাই আগে। আর হ্যাঁ, ক্ষুধা লাগছে, খাবার দে, না খেয়ে আছি আমি। রূপ আর সাফারাত নিচে নেমে আসে। রূপ সাফারাতের জন্য খাবার এনে দেয়। সাফারাত খেয়ে রূপকে তার সব প্ল্যান বলে। সাফারাতের কথায় রূপ রেগে যায়, রেগেই বলতে শুরু করে। ওই কি ভাবছিস তুই, আমাকে বলতো? তোর তো দেখি সাহস বেড়ে গেছে, আমার বোনকে নিয়ে তুই আমার সাথে প্ল্যান করতে যাচ্ছিস, আর কি সব বলতেছিস? আমি এমন কি করব তোর জন্য, তাই না? লাত্তি খাবি, সর ভাগ। প্লিজ কলিজা, আমার রাগ করিস না। দেখ, তুই ছাড়া তো আমার আর বেস্ট ফ্রেন্ড নাই। তুই তো কারোর সাথে মিশতে দেশ নাই, তাই তুই আমার জেশশালা হওয়ার আগে কিন্তু আমার বন্ধু। তাই প্লিজ না করিস না, যা বলতেছি রাজি হ। প্লিজ কলিজা আমার, প্লিজ। তুই ছাড়া কিন্তু আর কোনো রাস্তা নাই। ওকে ওকে, কুল, ওকে থাক, আর বলতে হবে না। কাল থেকে মিশন শুরু করতে হবে, আর দেখতে হবে কে রাতুল কেন ভালোবাসে, আর এমন মেয়ে আছে কিনা যে টাকার জন্য সব করতে পারে। তবে আর কি, আমার কোমরটা তো ভেঙছিস তুই, আর ঘুমা, আর কোনো কথা বলিস না রাতে। ইয়ে মানে বলছিলাম কি বন্ধু, তুই থাক, আমি একটু আমার বউটাকে দেখে আসি। প্রমিস কিছু করব না বিয়ের আগে। বিয়ের পরের কথা কিন্তু ভিন্ন। এইদিকে সাফারাতের কথা শুনে রূপ হেসে দেয়। সাফারাত রূপের রুমের সামনে এসে দেখে দরজা ভিতর থেকে বন্ধ করা। সাফারাত ভাবে এটাই বুঝি হওয়ার ছিল। পরক্ষণে মনে পড়ে এদের সব রুমের ডুপ্লিকেট চাবি আছে, যার দ্বারা বাহির থেকে দরজা খোলা যায়। সাফারাত রূপের সাথে ঝগড়া করে চাবিটা নিয়ে আসে। রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে শরণ্যা এলোমেলোভাবে শুয়ে আছে। সাফারাত দরজা লাগিয়ে শরণ্যার পায়ের কাছে গিয়ে বসে, আর পকেট থেকে একটা পায়েল বের করে শরণ্যার পায়ে পরিয়ে দেয়। এরপর শরণ্যার ঘুমন্ত কয়েকটা ছবি উঠিয়ে নেয়, সাথে পায়েল পরা পায়েরও কয়েকটা ছবি ওঠায়, আর ভাবতে থাকে সেই ছোটবেলার কথা। সাফারাতের সব মনে পড়ে গেছে। সাফারাত মুচকি এসে ভাবে সেই দিন এর কথা, যেদিন সাফারাত শেষবারের মতো শরণ্যার সাথে দেখা করেছিল। অতীত। সাফারাত যখন শরণ্যার থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন শরণ্যার পিছন থেকে সাফারাতের হাত টেনে ধরে আর কেঁদে দেয়। সাফারাত শরণ্যার চোখে পানি মুছে দিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলে, এ আমার পিচিবউ কাঁদে না শোনাবো আমার। আমি একদিন তোমার কাছে ঠিকই ফিরে আসবো, দেখে নিও। একদম মন খারাপ করবে না, কেমন? কি হয়েছে তোমার? এভাবে কান্না করলে কি আমার যেতে মন চাইবে বলো? আচ্ছা কি নিবে বলো? যখন ফিরে আসবো তোমার কাছে, তখন কি নিয়ে আসবো বলো? এটা শুনে যেন শরণ্যা অনেক খুশি হয়। শরণ্যা সাফারাতের হাত ধরে ঘুরতে শুরু করে আর বলে, সত্যি তুই আমার জন্য আমি যা চাইবো তাই নিয়ে আসবি? সত্যি তুমি আমার জন্য আমি যা চাইবো তাই নিয়ে আসবা? তাহলে কি চাইবো তুমি বলো? তোমাকে ছাড়া তো কিছু ভালো লাগে না আমার রাত বর। আচ্ছা, তুমি আমাকে ঝুনঝুনিওয়ালা একটা নুপুর এনে দিও, কেমন? সেদিন সাফারাত শরণ্যার কথা শুনে মুচকি হাসি দিয়ে চলে আসে। বর্তমান। সাফারাতের ধ্যান ভেঙে যায় শরণ্যার নড়চড় করাতে। সাফারাত কি জানি ভেবে শরণ্যার ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়, একটা ছবি ওঠায়।
তারপর ঘাড়ের কাছে যে তিলটা ছিল সেইটাতে একটা ছোট্ট করে চুমু এঁকে দেয়। এরপর সাফারাত তার নিজের হাতের দিকে তাকায়। এই কামড়ের দাগটা শরণ্যার দেওয়া। সাফারাত যখন শরণ্যাকে ছেড়ে চলে গেছিল এর মাঝে সে ভুলে গেছিল শরণ্যার কথা, কিন্তু এই হাতের কামড়ের দাগটা তাকে কেমন যেন একটা ভালো লাগা অনুভব করাতো, যার জন্য সে মাঝে মাঝে দাগটাকে নিজেই কামড় বসাতো, আর সেজন্য এখনো দাগটা আছে। সাফারাত সব শেষে দরজা লাগিয়ে দিয়ে রূপের রুমে এসে দেখে রূপ ঘুমাইছে। সাফারাত রূপকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায়। রাতে এখানে না থাকাই ভালো। সাফারাত বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে যখন রূপের ঘুম ভাঙে তখন দেখে সাফারাত নাই। পরে ফোন দিয়ে শোনে রাতেই চলে গেছে। এইদিকে শরণ্যা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন বিছানায় বসে তখন বুঝতে পারে তার পায়ে কিছু একটা আছে। সে তাকিয়ে দেখে একটা পায়েল। ওয়াও, এত সুন্দর একটা পায়েল। ওয়েট, এটা তো আমার না। আমি তো রাতের দেওয়া পায়েল ছাড়া কারো পায়েল পরবো না বলে পায়েল কিনেই নাই। তাহলে এটা কে কিনে দিয়ে গেল? কি জানি, বুঝি না কিছু। যাই হোক, খুলে রাখি। রাত ছাড়া কারো অধিকার নেই আমাকে পায়েল পরানোর। এইভাবে 15টা দিন কেটে গেল। সাফারাত আর রূপ তাদের কাজে ব্যস্ত, তার উপর বিয়ের জন্য সব কাজ চলতেছে। আজকে সাফারাত আর রূপ বের হয়েছে একটা পার্কে একজনের সাথে দেখা করার জন্য। সাফারাত অনেকটা বেশি এক্সাইটেড। পার্কে গিয়ে সাফারাত আর রূপ একটা মেয়ে বসে আছে সেখানে যায়। পরিচয় হওয়ার পর মেয়েটা নিজেই বলতে লাগে, হাই, আমি রুমি, রাতুলের বেস্ট ফ্রেন্ড আর ওর চাচাতো বোনও হই। আমি জানি আপনারা কেন ডেকেছেন, আর আমি সত্যিটাই আপনাদের বলবো। রাতুল আসলে রাত না, ও অনেক আগে থেকেই স্বর্ণাকে ভালোবাসতো, কিন্তু স্বর্ণা বলতো ও রাত নামের একজনকে ভালোবাসতো। তো এটা নিয়ে রাতুল অনেক খোঁজ নিয়ে রাতের ব্যাপারে এইসব জানতে পারে যে রাতকে কেমন ভাবে কি হয়েছে। সেটা মূলত নেটে একটা পেজ আছে, ওখানে স্বর্ণা নাকি তার কাহিনী বলেছিল। ওইখানে রাতুল সব জানতে পারে, আর তারপর রাত সেজে আসে। ও, এই ব্যাপার। কিন্তু তার হাতে দাগ আছে, সেটা কিভাবে কি করলো ও? আর তুমি না ওর বেস্ট ফ্রেন্ড? তাহলে সব সত্যি বলতেছো কেন আমাদের? তুই চাও না তোমার ফ্রেন্ড শরণ্যাকে বিয়ে করুক? ফ্রেন্ডরা তো চায় বন্ধু ভালো থাকুক। এই শালা থাম, তুই তো সত্যিই শুনতে আসছিস। এখন আবার এমন করিস কেন? নাকি তুই চাচ্ছিস যে রাতুল স্বর্ণাকে বিয়ে করে নিক? সর, ভাগ ভাগ। আর রুমি, তুমি বলো এখন উপায় কি? তুমি সত্যি বলতেছো এর পিছনে কারণ আছে? তা বুঝতেই পারতেছি আমি, তাই শর্ট করে বলে ফেলো। আমি রাতুলকে ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে। রাতুলকে কখনো বলার সাহস হয় নাই, আর যখন বলবো তখন ঠিক স্বর্ণার সাথে পরিচয়। আর রাতুল স্বর্ণাকে নিয়ে পাগলামি করতে লাগছিল, তাই আর বলা হয়ে ওঠে নাই। আমি চাচ্ছি বিয়েটা যেন না হয়। আর ও হাতে জাস্ট মেকআপ করে ওই রকম দাগ বানাইছে। আমি সব বললাম, এখন বাকিটা আপনাদের ব্যাপার। ওকে ওকে, একটা আইডিয়া পাইছি। রূপ, তোদের বাসার সবাইকে বলে দে আমি রাত শরণ্যা ছাড়া ও যেন না জানে, বুঝলি? আর রাতুলকে বিয়ের দিন আমরা সরাবো আর রুমির সাথে বিয়ে দিব। আর রাতুলের জায়গায় আমি বিয়ে করব আমার সন্ধ্যাবতী বউকে। সো আমিও আয়োজন করি। এমনি এমনি তো আর বিয়ে করা যায় না, তাই না? বাহ, কে বাত হে। ওকে, আর করার কিছুই নাই তাহলে, তাই না? তুই যেটা বলবি তাই হোক। আর রুমি, আপনাকেও ধন্যবাদ। এর জন্য না হয় আমরা আপনার আর রাতুলের বিয়েটা দিয়ে দেব। আজ তাহলে আসি, ভালো থাকবেন। চল সাফরাত। সেখান থেকে রূপ আর সাফারাত রূপদের বাসায় আসে। তারপর রূপ তার বাবা মা সবাইকে সবটা বলে দেয়, আর তারাও রাজি হয়। শরণ্যা আর রূপন্তিকা ছাড়া সবাই এখন জানে সাফারাতই রাত। এখন সময় যাচ্ছে। আজ শরণ্যা, রূপ, সাফারাত, রূপন্তিকা আর অন্যদিকে রাতুলের গায়ে হলুদ হচ্ছে। সাফারাতও নিজের বাসায় আয়োজন করছে বিয়ে বলে কথা। শরণ্যা রেডি হয়ে নিচে নেমে স্টেজে বসে থাকে, সাথে রূপ, রূপন্তিকাও আছে। সবাই এক এক করে হলুদ লাগাই দিয়ে যাচ্ছে। শরণ্যা খেয়াল করলো যে তার ভাইয়ের বিয়ে ও হচ্ছে, অথচ আজ সাফারাত নাই।
তাই রূপকে বলল, ভাইও, সারাফাত ভাইয়া কই? তোর বিয়ে সারাফাত ভাইয়া না তোর বেস্টু? তাহলে আসলো না কেন? কি ব্যাপার বলতো? কেমন বেস্টু যে বেস্টুর বিয়েতে আসে না? হায়, আর দেখো আমার বেস্টু ও নিজে বিয়ে করতেছে, সাথে আমিও বিয়ে করতেছি। এমন বেস্টু হতে হয়, বুঝলা? একসাথে বিয়ে করতে হয়। তুই একা বেস্টুর সাথে বিয়ে করিস নাই, আমার দোস্তটাও করেছে। সেটা কি আর তুই জানিস? সে তো আমার বোনকে উঠায় নিয়ে যাবে, বউ বানায়। সেটা জানলে তুই এখন তুলকালাম বানায় দিতিস। একটু পর দেখা গেল সাফারাত বাইক নিয়ে ভিতরে প্রবেশ করে। তার ঠোঁটে লেগে আছে একটা অমায়িক হাসি। সাফারাতকে দেখে রূপ আর তার বাবা মা মুচকি মুচকি হাসতেছে। সাফারাত কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়ে শরণ্যাদের কাছে যায়। গিয়েই শরণ্যার গালে হলুদ মাখাই দিয়ে বলে, কি মনে হয় সন্ধ্যাবতী যে আমার ফ্রেন্ডের বিয়েতে আসবো না, তাই না? এটা কি কখনো হয় বলো? এই যে দেখো চলে আসলাম, সাথে আমার সন্ধ্যাবতীকেও হলুদ লাগানো হলো। বিয়ের জন্য তৈরি হও, সারপ্রাইজ ওয়েট করতেছে তোমার জন্য। যাই হোক সন্ধ্যাবতী, খুব সুন্দর লাগতেছে তোমাকে। এই সন্ধ্যা রাতের তারাগুলি যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক আমার সামনে বসা সন্ধ্যাবতী আজ সে সৌন্দর্য বৃদ্ধি করতেছে। তার মারাত্মক সুন্দর লাগতেছে। আসো কয়েকটা সেলফি উঠাই। শরণ্যা হা হয়ে তাকাই আছে, কি সব বলতেছে? আবার সাথে আমার সন্ধ্যাবতী লাগাইছে। শরণ্যা তাকিয়ে দেখে তার মা বাবা হাসতেছে। সেদিকে শরণ্যা ভ্রু কুচকে তাকালে সবাই চুপ মেরে যায়। সাফারাত জোর করে হলুদ মাখিয়ে দেয় পুরো মুখে, সাথে সেটারও ক্যামেরা দ্বারা ভিডিও করে আর ছবি ওঠায়। তারপর রূপকে আর রূপন্তিকাকে হলুদ লাগাই সবার থেকে বিদায় নিয়ে চলে যায় কিছু না খেয়েই। অনুষ্ঠান শেষে শরণ্যা রিজের রুমে গিয়ে বারবার ভাবতেছে সে রাতকে চিনতে ভুল করে নাই তো। কেমন যেন লাগতেছে তার। এত না ভেবে ঘুমের দেশে পাড়ি জমায়। সকালে ঘুম থেকে উঠে রূপের ডাকাডাকিতে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিজের রুমে বসে আছে মন খারাপ করে। এমন সময় রূপ আর রূপন্তিকা আসে। শরণ্যার মন খারাপ দেখে রূপ শরণ্যার পাশে বসে বলে, কি হয়েছে বনু, মন খারাপ কেন? আজকের দিনে এমন মুখটা পেঁচার মতো করে থাকলে হবে নাকি? আর তুই তো রাতকে পেয়ে যাচ্ছিস আর এমন ভাবে মন খারাপ করে আসিস। কি হয়েছে বল? আমরা কি কিছু করছি? শরণ্যা রূপকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দেয়। হুট করে এমন করায় রূপ কিছুটা অবাক হয়। পরক্ষণে বুঝতে পারে সবাইকে ছেড়ে যাবে, এই ভেবে হয়তো কান্না করতেছে। রূপও আর নিজেকে সামলাতে পারল না, বোনকে জড়িয়ে নিয়ে কেঁদে দিল। একটু পর রূপের মা বাবা রুমে এসে এমন দেখে তারাও কেঁদে দিল। রূপন্তিকার বেচারাও মুখ ভার করে বসে আছে। হঠাৎ করে ওও কেঁদে উঠল। এবার সবাই ওর দিকে তাকালো। রূপ বলে বসে, তোর আবার কি হইল? তুই তো এ বাড়িতে থাকবি, আর তুই আবার কাঁদছিস কেন? নাকি অন্য বাড়ি যাওয়ার সুখ হয়েছে? কোনটা বলতো? ব্যাপার ভালো ঠেকতেছে না, মুখটা এমন করে রাখছিস কেন? না মানে বলছিলাম কি, আমি তো এই বাড়িতেই বিয়ে করতেছি। স্বর্ণার মতো তো সবাইকে ছেড়ে যেতে হবে না, তাহলে কি করব আমি? আমার যদি বিয়ের সময় কান্না না পাই, সবাই যদি আমাকে বিয়ে পাগলি বলে, এই ভেবেই কান্না পাচ্ছে। রূপন্তিকার কথায় সবাই হেসে দেয়। শরণ্যা রূপন্তিকাকে মারতে শুরু করে। সব সময় মজা নিয়ে বসে থাকে রূপন্তিকা। বিয়ের সময় হয়ে এসেছে। সাফারাত আসছে, সাথে তার মাও, তবে গেস্ট হয়ে। একটু পর রাতুলের বাড়ি থেকে ফোন দিয়ে জানায় বর পালাইছে। সেটা শুনে শরণ্যা কান্না না করে অবাক হয়। সে যদি রাত হয় তাহলে কখনো পালাতো না। বুঝলো ও রাত না, সব নাটক। শরণ্যা এসব ভাবতেছে, তখন শরণ্যার মা এসে বলে, স্বর্ণা মা, রেডি তো হয়ে আছি, সবাই কানাঘুষা করতেছে যে মেয়ের বিয়ে দিতে পারলাম না, কত কি। তাই বলছিলাম কি, সাফরাত ছেলেটা তো ভালো, আমরা চাচ্ছি ওর সাথে তোর বিয়ে দিব আমরা। তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমাদের বোঝা হয়ে গেছি এখন? যার তার সাথে বিয়ে দিবে আমাকে? আমি রাত ছাড়া কাউকে বিয়ে করব না। যতদিন এর রাত না আসে আমি বিয়ে করব না। যাও আমার চোখের সামনে থেকে। আমি একবার যখন বলছি বিয়ে করব না তো করবই না। শরণ্যা রেগে কথাগুলো বলে। তখন রূপও রুমে চলে আসে। শরণ্যা রাজি হচ্ছে না দেখে রূপ কিছুটা রেগে যায়।
তাই রাগের মাথায় বলে, হ্যাঁ, তুই আমাদের বোঝা হচ্ছিস, বয়স কম না তোর, এখন মানুষও কথা শোনাচ্ছে, সারা জীবন তোকে বসে বসে খাওয়ানোর ইচ্ছা নেই আমাদের, তাই চুপচাপ বিয়ে করে নিয়ে আমাদের শান্তিতে। তোকে নিয়ে মানুষ এর কথা শোনার ইচ্ছা আর করতেছে না। বাইরের সবাই যা না হয়তো তাই বলতেছে, সেটা আমাদের শুনতে ভালো লাগছে নাকি? রূপের কথায় শরণ্যা রূপের দিকে তাকায়, তারপর কিছু না বলে তার মায়ের সাথে যায় আর বলে সে বিয়েতে রাজি। এবার রূপ কিছুটা অবাক হয় হুট করে রাজি হওয়ায়। বিয়ে শেষে শরণ্যা কারোর সাথে কথা না বলে সাফারাতের গাড়িতে উঠে বসে। সবাই বুঝতে পারে শরণ্যা রেগে আছে। রূপের কিছুটা খারাপ লাগে। এবার যাওয়ার সময় সাফারাত বলে, মা, আপনারা চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নিব ওকে। আমি কোনো কষ্ট পেতে দিব না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর রূপ, আমার উপর তো তোর বিশ্বাস আছে, কান্না করিস না, তোর বোন হ্যাপি থাকবে। আসি, দোয়া কর। গাড়িতে যাওয়ার সময় সাফারাত দেখে শরণ্যা অন্যদিকে মুখ করে নীরবে কেঁদে যাচ্ছে। সাফারাত মুচকি হেসে তার মাকে ইশারায় বলল যেন শরণ্যাকে সামলায়। তার মা শরণ্যার পাশে এসে শরণ্যাকে টেনে নিজের বুকে জড়িয়ে নেয়। শরণ্যাকে না দেখেই কেঁদে ওঠে। সাফারাতের মা কিছুটা অবাক হয়, এতে এত কান্না করার কি আছে, তবুও কিছু বলল না। কিন্তু সাফারাতের দিকে রাগে চোখে তাকিয়ে আছে। মেয়েটাকে সত্যি বললে কি এমন হবে? বাসায় এসে শরণ্যা অনেকটা অবাক হয়। মানুষের অভাব নাই, এমনকি বাড়ি সাজানো আছে। এই সময়ের মধ্যে কখনো এসব সম্ভব না। তাহলে কি সব আগে থেকে প্ল্যান ছিল, নাকি কিছুই মাথায় আসতেছে না শরণ্যার? সব নিয়ম শেষে শরণ্যা রুমে গিয়ে ঘুমাবে এমন সময় বিছানায় তাকায়, দেখে বিছানাও সাজানো। শরণ্যার বুঝতে বাকি নেই সব প্ল্যান ছিল। আর তার ভাই আগে থেকেই জানতো যে রাতুল রাত না, আর রাতকে ছাড়া শরণ্যা কাউকে বিয়ে করবে না, যার জন্য প্ল্যান করে সব করেছে। শরণ্যা রেগে ফুল সব ছিঁড়তে শুরু করে আর চিল্লিয়ে বলতে লাগে, আমাকে ঠকানো হয়েছে, সব আগে থেকে জেনে ও কেন এমন করলো ভাইয়া? আমি কি এত বোঝা হয়েছিলাম যে আমাকে মিথ্যা বলে বিয়ে দিয়ে দিল? আমাকে একটা বার বলার প্রয়োজন মনে করলো না? মানি না আমি এই বিয়ে, মানি না, আমি থাকবো না এখানে। শরণ্যা চিল্লানিতে সাফারাত আর তার মা রুমে এসে দেখে এই অবস্থা। শরণ্যাকে তারা থামানোর চেষ্টা করলে ও লাভ হয় না। সাফারাত তার মাকে রুমে দিয়ে পাঠায়। সাফারাত দরজা লাগায় শরণ্যার সামনে গিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। ছাড়াতে না পেরে একের পর এক কামড় বসায় সাফারাতের বুকে। একসময় নীরব হয়ে পড়লে শরণ্যাকে বিছানায় শুইয়ে দেয় সাফারাত, নিজেও ওর পাশে শুয়ে পড়ে। খুব ভোরে শরণ্যার ঘুম ভাঙে। চোখ খুলে নিজেকে সাফারাতের বাহুতে আবিষ্কার করে। শরণ্যা ঝাটকা মেরে সাফারাতকে সরিয়ে দেয়। সাফারাত এবার চোখ খুলে বোঝার চেষ্টা করে কি হয়েছে, কিন্তু বুঝে উঠতে পারে না। শরণ্যার রাগীভাবে চিল্লিয়ে বলে, আপনি কি ভেবেছেন বিয়ে করেছেন বলে কিনে নিয়েছেন আমাকে? একদম কাছে আসার চেষ্টা করবেন না বলে দিলাম। আমি শুধু রাতের, আর কারণ না। আপনি সব জেনে কেন আমাকে বিয়ে করেছেন? আপনাকে আমি বলি নাই বিয়ে করার কথা? জোর করে ভাইয়ার সাথে প্ল্যান করে সব করেছেন আপনারা। আপনার মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। কোন সাহসে আমাকে জড়িয়ে ধরেছে? শরণ্যা, প্লিজ আস্তে কথা বলো, বাহিরে সবাই শুনে ফেলবে। আমার রুম সাউন্ড প্রুফ না, এত বড় লোকই আমার ভালো লাগে না, তাই আস্তে কথা বলো। আর হয়তো ঘুমের মাঝে জড়াই ধরছিলাম, এতে এত চিল্লানোর কি আছে? এত রিয়াক্ট করতেছো কেন বুঝলাম না। আমি তোমার জামাই, অন্য কেউ না। যাও, আজান দিছে, নামাজ পড়ে এসে ঘুমাও। জামাই মাই ফুট, বললাম না আমি এই বিয়ে মানি না, মানে মানি না। আর কিসের জামাই? আর একদিন যদি কাছে আসা দেখি মেরে ফেলবো বলে দিলাম। এই বাড়িতে থাকার ইচ্ছা আমার নেই। তার থেকে বড় কথা, আমি আর নিজের বাড়িও ফিরে যাব না। বোঝা হয়ে গেছে সবার। যতদিন না রাতকে খুঁজে পাই এখানেই থাকবো। আপনি দূরে থাকবেন আমার থেকে। সাফারাত বিরক্তি নিয়ে উঠে অজু করে নামাজ পড়তে বসে। একটু পর শরণ্যাও এসে সাফারাতের পাশে বসে একসাথে দুইজনে নামাজ আদায় করে। শরণ্যা উঠে যাবে এমন সময় সাফারাত শরণ্যার হাত টেনে বসায় আর বলে, দেখো সন্ধ্যাবতী, যা হবার হয়েছে সব মেনে নাও। এখন বিয়ে হয়ে গেছে, তাই সব বাদ দিয়ে সংসারে মন দাও। আর প্লিজ, যাই করো না কেন, আম্মু আব্বুর সাথে খারাপ ব্যবহার করো না কখনো।
তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসবে, তাদের কোনো মেয়ে নেই। আর সেই তুমি রাতকে খুঁজতেছ, চিনবেও না, বড় হইছে। তাহলে রাতের জন্য অপেক্ষা করে কি হবে বলো? শরণ্যা আর কিছু না শুনে চিল্লিয়ে ওঠে। তার এসব ভালো লাগতেছে না। রাত ছাড়া সে কাউকে মেনে নিতে পারবে না। রাত তো বলেছিল সে ফিরে আসবে। আজ বউ ভাত, দুই জায়গাতেই তাই রূপ ওরা কেউ আসতে পারবে না। অনেক ধুমধাম করেই দুই বাড়িতে সব সম্পূর্ণ হয়। শরণ্যা সাফারাতের বাবা মার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, কিন্তু সাফারাতকে সহ্য করতেও পারে না। রাতে সাফারাতের আরও বন্ধুরা আসে, তারা থেকে যায় ওদের বাসায়। সবাই মিলে রাতে যখন আড্ডা দেয় তখন একটা মেয়ে সে সাফারাতকে জড়িয়ে ধরে, ফুপিয়ে কেঁদে ওঠে আর বলে, সাফারাত তুমি এটা কিভাবে করতে পারলে বলো? তুমি তো বলেছিলা আমাকে বিয়ে করবা, তাহলে কেন এই মেয়েটাকে বিয়ে করলে? তুমি কথা দিয়ে কথা রাখো না কেন? তুমি এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি শুনলাম এই মেয়েটা নাকি তোমাকে বর হিসেবে মানে না, তাহলে তাকে ডিভোর্স দাও প্লিজ আর আমাকে বিয়ে করো। শরণ্যা সেই দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। সাফারাত কি করবে বুঝে উঠতে পারছে না। মেয়েটা তার মামাতো বোন মিতু, তার থেকে 10 বছরের ছোট, মাত্র ক্লাস 10-এ পড়ে। ছোট থেকে সাফারাতের সাথে বেশি মিশতো আর বলতো সাফারাতকে বিয়ে করবে। সাফারাত তখন বলতো বিয়ে করবে না। সব ঠিকই ছিল, সাফারাত ভাবতো ছোট মেয়ে তাই এমন করে, কিন্তু না, একসময় সেটা পাগলামিতে পরিণত হয়। ক্লাস 10-এ থাকতে হাত কাটতে শুরু করে। তাই সাফারাত সব কিছু সামলানোর জন্য বলেছিল মিতু বড় হলে বিয়ে করবে। সাফারাত মিতুকে নিজের থেকে সরিয়ে বলে, মিতু, এমন পাগলামি করিস না বোন, তুই বড় হচ্ছিস, বোঝার চেষ্টা কর। আর ও না, ওইটা তোর ভাবি, শরণ্যা নাম, ভাবি বলবি কেমন? তোকে আমার থেকে সুন্দর ছেলে এনে দিব, চিন্তা করিস না। আমি তোর 10 বছরের বড়, তোকে কিভাবে বিয়ে করব বল? সেদিন তোকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলাম বিয়ে করব, তাই সেটা নিয়ে বসে থাকিস না। যা, রাত হয়েছে, ঘুমা। তো সাফারাতের কথায় রেগে যায়। এখন শব্দ শরণ্যার ভেবে শরণ্যাকে গিয়ে ধাক্কা মারে। শরণ্যা সেদিকে তাকায়, নিজেকে সামলে নেয়, কিছু বলে না। শরণ্যা চুপ থাকাতে মিতু আরো রেগে গিয়ে শরণ্যাকে থাপ্পড় মারে 3-4টা। শরণ্যা গালে হাত দিয়ে চুপ করে থাকে, তবুও একটা টু শব্দ করে না। সবাই অবাক হয়ে শরণ্যার দিকে তাকায়। মিতু আবার মারতে যাবে, তার আগে শরণ্যা হাত ধরে নিজের সাথে জড়িয়ে নেয়। মিতু এবার আবার কান্না করে দেয়। শরণ্যা এবার মিতুর মাথায় হাত দিয়ে বলে, তুমি আমার অনেক ছোট, তাই তুমি করেই বললাম কান্না বন্ধ করো। আমি তোমার সারাফাতকে তোমার থেকে কেড়ে দিব না, কথা দিলাম। আমার উপর বিশ্বাস রাখতে পারো, তোমার মতো আমি অন্য কাউকে ভালোবাসি। আমি নিজে কথা দিলাম তোমাকে সারাফাতের সাথে বিয়ে দিব। আমি অন্যদের মতো বিয়ে দিয়ে পালিয়ে যাই না, নিজের কথার গুরুত্ব বুঝি আর রাখিও। শরণ্যার কথায় মিতু শান্ত হয়। সাফারাত রেগে যায় অনেকটা, কিন্তু কিছু না বলেই চলে যায় নিজের রুমে। আর মনে মনে ভাবে যে সাফারাত কি ভুল করতেছে। এখন শরণ্যাকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, নয়তো সামনে কিছু ঘটবে যা কারোর জন্য ভালো হবে না। সাফারাতই তো রাত, সেটা জানলে কি শরণ্যা মিতুকে কথা দিত? সাফারাতের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সাফারাত শুয়ে শুয়ে এসব ভাবতেছে আর শরণ্যার জন্য অপেক্ষা করতেছে। অনেক অপেক্ষার পরও শরণ্যা রুমে না আসায় বাহিরে বের হয়। পাশের রুমের দরজা খোলা দেখে তাকাই দেখে শরণ্যার মিতু একসাথে শুয়ে আছে, তাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালে শরণ্যা ঘুম থেকে উঠে নিচে গিয়ে রান্নাঘরে যায়। গিয়ে দেখে তার শাশুড়ি মা রান্নাঘরে রান্না করার জন্য সব রেডি করতেছে। শরণ্যাকে দেখে বলে, আরে মা, তুই এখানে কি করিস? তোকে কে আসতে বলছি? তুই নতুন বউ, তুই এত সকালে এখানে কি করিস? যা নিজের রুমে যা, তোর বাবাই দেখলে আমাকে বকাবকি করবে। আমি কফি বানিয়ে দিচ্ছি, সাফরাতকে নিয়ে গিয়ে দে। আর তোর বাবাইকেও। মিতু কই আছে? ওকেও ডেকে ওঠা একটু, ওর সামনে পরীক্ষা, বাসায় দিয়ে আসতে হবে। তুই যা, গিয়ে ড্রয়িং রুমে বস। আরে না মা, কি বলো? তুমি না কাল বললা আমি তোমার মেয়ে, তাহলে নতুন বউ হলাম কিভাবে? আর ভালো লাগতেছে না রুমে বসে থাকতে, তাই তোমাকে হেল্প করতে চলে আসলাম। চিন্তা করো না, আমি সব রান্না করতে পারি। বাপের বাসায় বসেছিলাম না, রান্না করতাম মাঝে মাঝে আমি, তাই সব শিখে নিয়েছি।
তুমি এক কাজ করো, কি কি করব বলে দাও, আমি করে নিচ্ছি। শরণ্যা জোরাজোরে করতে লাগে সালমা বানুর সাথেই, তাই উনিও আর কিছু বলে না। দুইজন মিলে রান্না করে। এর মধ্যে সাফারাত আর মিতুকে কফি দিয়ে আসছে কাজের লোক। রান্না শেষে যখন শরণ্যা রুমে যাবে তখন সালমা বলে ওঠে, শরণ্যা, একটা কথা বলি মা তোকে। দেখ, আমার ছেলে তোকে পছন্দ করেই বিয়ে করেছে, তুইও মেনে নে। ভালোবাসা হারাস না। আমার ছেলে কখনো কোনো কষ্ট পেতে দিবে না তোকে, এটা বিশ্বাস রাখতে পারিস। আমি জানি আমার ছেলে কেমন, সেই দিক থেকে তোকে বলতেছি, ঠকবি না কখনো আমার ছেলের কাছে। ওকে মেনে নেওয়ার চেষ্টা কর, দেখবি অনেক সুখী হবি। সালমা বানুর কথায় শরণ্যা অনেকটা রেগে যায়, কিন্তু নরম সুরে কিছু কথা বলে, যা শুনে সালমা বানু অনেকটা অবাক হয়ে শরণ্যার যাওয়ার দিকে তাকায় থাকে আর মনে মনে বলে, এই মেয়েটা কি পাগল হয়েছে? না, মানুষ ভালোবাসা ঠিক, কিন্তু এ ছোটবেলার ভালোবাসা নিয়ে পড়ে আছে, আর এই সাফরাতকে নিয়েও পারি না। বললে কি হয়, ওই রাত আর ওই মেয়ে দিন দিন যে পাগলামি করতেছে। সাফরাত সত্যি কথা না বললে কোন দিন জানি এই বাড়ি ছেড়ে চলে যাবে। শরণ্যা যাওয়ার আগে বলে যায় যে, আপনার ছেলে আমাকে যতই ভালোবাসুক আর পছন্দ করুক, আপনাকে একটা কথা বলে রাখি, আমি অন্য কাউকে ভালোবাসি। তাই প্লিজ এইসব বিষয় নিয়ে আমি কিছু শুনতে চাই না। আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না, সেই জন্য বেশি কিছু বলবো না। আপনিও এই বিষয় নিয়ে কিছু বলবেন না মা। এখন শরণ্যা রুমে গিয়ে দেখে সাফারাত গোসল করে বের হচ্ছে। খালি গায়ে শুধু একটা ট্রাউজার পরা আছে। শরণ্যা চিল্লিয়ে ওঠে। সাফারাত শরণ্যার দিকে তাকায়, নিজের দিকে একবার তাকায় আর বোঝার চেষ্টা করে ট্রাউজার পরা তো আছে, তাও চিল্লাই কেন? তাহলে তো ছি। শরণ্যা চোখ খুলে আর একবার সাফারাতের দিকে তাকায় আর দেখে আয়নার সামনে দাঁড়ায় চুল ঠিক করতেছে। শরণ্যা মুখ ফসকে বলে, ছি, নির্লজ্জ। সাফারাত একবার আর চোখে তাকায় আর দেখে বলে, যাও রেডি হয়ে আসো, ওর না গোসল করে আসো, তোমার বাড়ি থেকে মানুষ আসবে তোমাকে নিতে। তাড়াতাড়ি করো, মুখটা এমন করো না গো। ফার্স্ট ও হ্যাঁ, শাড়ি পরো, গোসল করে দেখো আলমারিতে শাড়ি আছে, এসব জামা কাপড় আজকে পরার দরকার নেই। শরণ্যা কিছু না বলে মুখ বেঁকে শাড়ি বের করে নিয়ে গোসল করে বের হয়। শাড়ি পরতে পারে সে, সেজন্য কোনো অসুবিধা হয় না, একাই শাড়ি পরে। শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ায়। যখন কুচি ঠিক করে তখন পিছন থেকে সাফারাত রাগী সুরে বলে, আবারও সন্ধ্যাবতী সাদা শাড়ি পরেছ? একবার বৃষ্টিতে ভিজে শরীর দেখাইছ, এমনকি শরীরের তিলটাও বাদ যায়নি দেখানোর, আজকে আবার সাদা শাড়ি? শরণ্যা কথাটা শুনে তড়িঘড়ি গাড়ির জায়গাটা শাড়ি দিয়ে ঢেকে নেয় আর রাগে চোখে সাফারাতের দিকে তাকায় বলে, ওই আপনার সমস্যা কি? চোখ নিচে নামান। এইরকম নির্লজ্জের মতো মানুষের দিকে হা করে তাকিয়েছেন কেন? ঠিক লজ্জা করে না আপনার? ওয়েট, তার মানে সেদিন আপনি ছিলেন। আমার কাছে যে কোটটা আছে সেটা আপনার, ও কিন্তু তাই বলে শরীর দেখবেন? সাফারাত শরণ্যার এমন কথা শুনে জোরে হাসতে লাগে। শরণ্যা মন খারাপ করে তাকায় আছে। সাফারাত এবার চুপ মেরে যায় আর শরণ্যাকে বলে নিচে যেতে। সবাই মিলে খাওয়া দাওয়া করে। মিতু খাওয়া দাওয়া করেই বাসায় চলে গেছে। একটু পর রূপ আর রূপন্তিকা আসে, সাথে আরো কয়েকজন আসে। রূপ সরাসরি শরণ্যার কাছে এসে বসে, কিন্তু শরণ্যা অন্যদিকে মুখ ঘুরায় নেয়। রূপন্তিকা এসে জড়ায় ধরে শরণ্যাকে, তবুও শরণ্যা কথা বলে না। শরণ্যা ভাবে রূপন্তিকাও সব জানতো। রূপন্তিকা বুঝতে পেরে বলে, আপনারা কেন আসছেন এখানে? আমি যাব না। আসছেন, খাবেন, চলে যাবেন। আমি আপনাদের বাসায় যাব না। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না কেউ। আমি তো আপনাদের বোঝা হয়ে গেছি, তো বিদায় করছেন, এখন আবার নিতে আসছেন কেন? এখন কি বোঝা মনে হবে না? তখন তো আমাকে একা খাওয়াতেই কষ্ট হতো, এখন তো আমার জামাইও আছে, আর ও আরো বোঝা মনে হবে। চলে যান সবাই, আমি কোথাও যাব না। শরণ্যা রেগে চিল্লিয়ে কথাগুলো বলে। রূপ মন খারাপ করে বসে আছে আর রূপন্তিকা কেঁদেই দেয়। রূপ কি বলবে বুঝতে পারছে না। শরণ্যা সেখানে না থেকে উপরের রুমে চলে যায়। সারাদিনে একটা বারও দরজা খুলে না। বিকালের দিকে সাফারাত গিয়ে বলে সবাই চলে গেছে।
তখন দরজা খুলে দেয়। সাফারাতের মা নিজে খাবার এনে শরণ্যাকে খাওয়াই দেয়। শরণ্যাও লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয়। রাতে শরণ্যা যখন শুয়ে আছে তখন সাফারাত শরণ্যাকে পিছন থেকে জড়ায় ধরে। শরণ্যার কানে কানে বলে, তোমাকে কিছু সত্যি কথা বলার আছে সন্ধ্যাবতী, চলো বারান্দায় যাব, আর আজকে তোমাকে খুশির খবর শোনাবো। শরণ্যা ঝটকা মেরে সাফারাতকে সরিয়ে দেয় আর রাগী সুরে বলে, কোনো কিছু শোনার ইচ্ছে আমার নেই, আপনি সরেন আমার কাছ থেকে, কাল থেকে আপনি ভার্সিটি যাব। তাই বিরক্ত না করে ঘুমাতে দেন। সাফারাতকে শরণ্যা ধাক্কা দিয়ে সরাই দেয়। সাফারাত আজকে শরণ্যাকে সত্যি কথা বলতে চাইছিল, কিন্তু শরণ্যা কোনো কথাই শোনে না। সাফারাতও রাগ করে আর জোর করে বলতে চায় না। সাফারাত অন্য পাশ হয়ে ঘুমিয়ে পড়ে আর শরণ্যা নীরবে কান্না করতেছে। সাফারাত বুঝতে পেরেও কিছু বলে নাই, কি বলবে, কিছুই শোনে না শরণ্যা। আজ থেকে শরণ্যা কলেজে যাওয়া শুরু করেছে। এভাবে 3 মাস কেটে গেল। মিতুর পরীক্ষাও শেষ হয়ে গেছে। মিতু আজকে আবার সাফারাতদের বাসায় আসছে আর সাফারাতের সাথে বিয়ের কথা বলে। কেউ রাজি না হয় শরণ্যা নিজে বলে যে বিয়ে দিয়েবে ওদের। পরের দিন বাসার সবাই রাজি হয়, তবে শরণ্যা এবার কিছুটা অবাক হয়। যেখানে কেউ রাজি ছিল না সেখানে সবাই একসাথে কিভাবে রাজি হয়। শরণ্যার গুরুত্বও দেয় না। আরও 1 মাস পর বিয়ে। এই 1 মাস মিতু এখানেই থাকবে। রাতে শরণ্যা যখন ঘুমোতে যায় তখন দেখে সাফারাত নিচে শুয়ে আছে। শরণ্যা কিছুটা অবাক হয়, তাই বলেই বসে, কি ব্যাপার, আজকে নিচে শুয়ে আছেন কেন? হঠাৎ এত পরিবর্তন কিভাবে করলেন বলেন তো? উপরে শুয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়বেন কয়দিন পর, আবার আপনার বিয়ে। বিয়ের আগে অসুস্থ হলে তো সমস্যা, তাই না? বউয়ের সাথে রোম্যান্স করতে পারবে না। এক বউ তো রোম্যান্স করতে দেয় না, আর এক। শরণ্যা আর কিছু বলতে পারে না। সাফারাত চিল্লিয়ে ওঠে। শরণ্যা নস্টপ বক বক শুনতে তার ভালো লাগতেছে না। সাফারাতের ঝাড়ি খেয়ে শরণ্যা ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। তারপর চোখ মুখে সাফারাতের কাছে গিয়ে হাতে কোমর দেয়। সাফারাত মুখ ফসকে বলে, ছোটবেলার স্বভাব এখনো গেল না। শরণ্যা ভ্রুকুচকে সাফারাতের দিকে তাকায়। সাফারাত শরণ্যাকে ধাক্কা মেরে সরাই দেয়। শরণ্যা কিছু না বলে বিছানায় শুয়ে পড়ে। পরের দিন সকালে শরণ্যা দেখে সাফারাত আর মিতু দুইজন মিলে হেসে হেসে গল্প করতেছে। শরণ্যা বিরক্ত হয়ে রুমে যায়। সাফারাত সেদিকে তাকায়, মুচকি হাসে। রাতে 11টার সময় সাফারাত রুমে আসে। তখন শরণ্যা মাত্র সাফারাতের ডায়েরিতে হাত দিতে গেছিল। সেটা দেখে সাফারাত শরণ্যার গালে 2টা চড় বসায়। শরণ্যা অবাক হয়ে সেদিকে তাকায় আছে। তোমার সাহস হয় কিভাবে আমার ডায়েরিতে হাত দেওয়ার? তুমি আমার ওয়াইফ না, কয়দিন পর ডিভোর্স তো দিয়ে দিব, তাই এই অধিকার আমাকে দেখাতে এসো না। আমার ডায়েরিতে হাত দেওয়ার চেষ্টা করবা না বলে দিলাম। আমাকে এতটা ভালো ভেবো না, যতটা ভালো ততটা খারাপ আমি। শরণ্যা উল্টো সাফারাতের গালে 2টা কামড় বসায় দেয়। তারপর সাফারাতের হাতে কামড় দিয়ে রাগী সুরে বলে, ওই তুই কি ভাবছিস আমি অবলা নারী? তুই চর মারবি আর আমি কিছু বলবো না? আমি তেমন মেয়ে না, ওকে? তুই ডায়েরির বাহিরে রাখছিস কেন? সেই জন্যই তো আমি পড়তে চাইছিলাম। কি এমন বাল আছে এই ডায়েরিতে যে আমার হাত দেওয়া যাবে না? আর কি বা আছে? জানা আছে আমার কোনো এক মিথ্যা নাটক, যেটা কেউ একজন এত বছর ভালোবাসা ভেবে কষ্ট পেয়ে সবাইকে কষ্ট দিয়ে আসছে। সাফারাত শরণ্যার কথায় মাথা উঁচু করে শরণ্যার দিকে তাকায়। তার মাথায় ঢুকলো না এই কথার মানে। শরণ্যা সাফারাতের দিকে তাকিয়ে কেঁদে দেয়। হাত দিয়ে রক্ত বের হচ্ছে, এমনকি সাফারাতের চোখেও পানি। শরণ্যা তাড়াতাড়ি মলমানে সাফারাত রেগে যায়। এত জোরে কেউ কামড় দেয় নাকি? তার উপর আবার নিজেই কান্না করতেছে। সাফারাতের মনে হয় ছোটবেলার কথা, যখন সাফারাতকে কামড় দিয়েছিল তখন রক্ত বের হচ্ছিল। সেটা দেখে শরণ্যা নিজের কান্না করে দিয়েছিল। সাফারাত শরণ্যা থেকে মলম কেড়ে নেয় আর বকাবকি করে শরণ্যা মন খারাপ করে বিছানায় শুয়ে পড়ে। সকালে শরণ্যা ঘুম থেকে উঠে অনেকটা অবাক হয়। সারা বাড়ি সাজানো আছে। তার থেকে বড় অবাক হয় সাফারাত তার সামনে একটা পেপার এগিয়ে দেয়। সেটা হাতে নিয়ে যা দেখে সেটা দেখে শরণ্যা অবাকের চরম পর্যায়ে যায়। ডিভোর্স পেপার। ইয়েস সন্ধ্যাবতী। ও সরি সন্ধ্যাবতী বলার মতো অধিকার আমার নেই। হ্যাঁ, এটা ডিভোর্স পেপার। আমার একটা বউ থাকা অবস্থায় কখনো অন্য কাউকে বিয়ে করতে পারি না, তাই না? সেজন্য ডিভোর্সের ব্যবস্থা করে দিছি। আমার সই করা আছে, এখন তুমি সইটা করে দাও।
আর 3 দিন পর বিয়ে। আজ মেহেদি, সন্ধ্যাকাল হলুদ, পরের দিনের বিয়ে। তাই এখন থেকে সব সাজানো হয়ে গেছে। ফার্স্ট সই করো। স্বর্ণা প্রচুর রাগ উঠতেছে, মন চাচ্ছে এখানে পেপারটা ছিঁড়ে ফেলতে, কিন্তু সেটা করতে ও রাগ লাগতেছে। তখনই দেখে রূপন্তিকার, এমনকি তাদের বাড়ির সবাই আসছে সাফারাতের বিয়ে খাওয়ার উদ্দেশ্যে। স্বর্ণা এখনো কারোর সাথে কথা বলে নাই। সাফারাত তাড়া দিচ্ছে বারবার সই করার জন্য। স্বর্ণা একবার চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে সই করে দেয়। সাথে সাথে সাফারাত পেপারটা কেড়ে নেয়। তারও রাগ উঠতেছে, কিন্তু কিছু করার নাই। পিছন থেকে রূপ ডেকে ওঠে, শরণ্যা, তুই মনে রাখিস কত বড় ভুল করলি। এর মাসুল তোকে দিতে হবে। মানুষ চিনতে ভুল করলি তুই। তুই পারতি নিজেকে সাফরাতের সাথে মেনে নিয়ে চলতে, কিন্তু সেটা না করে বিচ্ছেদ করলি। বিচ্ছেদ কিন্তু সুখের না। জীবনের সিদ্ধান্ত নিতে গিয়ে তুই ভুলটাই নিলি। স্বর্ণা কথাগুলো শুনে মুচকি হেসে রুমে গিয়ে তার ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হয়। এখানে তার নিজস্ব কোনো কাপড় নেই, সব সাফারাতের দেওয়া। তাই সে কোনো জামাই নেয় না, শুধু গায়ে পরে থাকা 3 পিস আর নিজের ফোনটা হাতে নিয়ে বের হয়। সবাই তাকায় বুঝতে পারে স্বর্ণা বাড়ি ছেড়ে যাচ্ছে, তবে কেউ বাধা দেয় না। মিতু দৌড়ে স্বর্ণার সামনে এসে দাঁড়ায়। কিছু বলতে গেলে সাফারাত বাধা দেয়। স্বর্ণা মিতুয়ের গালে হাত দিয়ে বলে, মিতু সুখে থেকো, আর আমার সরি তোমার সারাফাতকে সুখে রেখো। আমি কি বলেছিলাম তোমাকে যে আমি কথা দিয়ে কথা রাখি, আমি অন্য কারো মতো না। কিন্তু দেখো, তোমার প্রিয় জিনিসটা তোমাকে উপহার দিলাম। দুজনেই ভালো থেকো, আমি আসি। সাফারাত স্বর্ণার কথায় কিছুটা অবাক হয়, কিন্তু কিছু বলতে চেয়েও পারে না। এখন তার নিজেরই বিরক্ত লাগতেছে। স্বর্ণা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, তখন পিছন থেকে তার মা বলে ওঠে, বাড়িতে তালা দেওয়া আছে, কই যাবি? চাবি দিতে পারবো না তোকে। বাসায় কেউ নাই, তাই এখানেই থাক, একসাথে বিয়ে খেয়ে যাব আমরা। স্বর্ণা পিছন ফিরে তাকাই চলে যেতে লাগে। তখন কি মনে করে আবার পিছন ফিরে আসে আর বলে, মনে রাখবেন, আপনাদের সাথে আমার সম্পর্ক সেদিনই শেষ করছি যেদিন আমার বিরুদ্ধে আমাকে বিয়ে দিছেন। তাই এই সম্পর্ক কখনো ঠিক করব না আমি। আমাকে ঠিক করে বোঝালে আমি ঠিকই বুঝতাম, কিন্তু না, আপনারা সব জেনে বুঝে আমার সাথে বেইমানি করছেন। এমনকি সারাফাত এই বিষয়ে এইসব জানার পরও। তাই আমি আপনাদের বাসায় যাচ্ছি না। আমি নিজের ঠিকানা খুঁজে নিতে জানি। ভালো থাকবেন, আর কখনো দেখা হবে না আপনাদের সাথে। স্বর্ণা চলে যাওয়া মাত্র সাফারাত রেগে পেপার ছিঁড়ে ফেলে আর রেগে চিল্লিয়ে বলে, দেখ রূপ, তোর বোনের অ্যাটিটিউড দেখ। খুব ভাবনা তোর বোনের। শেষ প্ল্যানটাও কাজ করলো না। তোর বোন তো এই বাড়ি ছেড়ে চলে গেল। এখন কি হবে? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এসব আর ভালো লাগতেছে না। আমার ভাবতে অবাক লাগছে যে এই মেয়ের সাথে আমি ছোটবেলায় 1.5 বছর সময় কাটাইছি। এটা কি সেই মেয়ে? এমন জেদি ছিল না কখনো। মন চাচ্ছে এখনই ওরে গলা টিপে মারি। শয়তান মেয়ে একটা। কুল বেবি কুল, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আর দোস্ত, তোকে বারবার বলতেছিলাম যে স্বর্ণা এক কথার মানুষ, ও রাত ছাড়া কিছুই বোঝে না। আর তুই কি না, তোর এই অ্যাটিটিউড কমা। তুই বলতে পারতেছিস যে তুই রাত না, তাহলে কি করলি তুই যে তোকে যেন নিজে চিনে নেয়? এখন আমি বলি দোষ তোর, কারণ তুই তো ছোটবেলার কথা ভুলে গেছিলি। আর সেই তুই কি না এখন অন্যরকম জেদ খাটাচ্ছিস। আমার কি মনে হয় জানিস, স্বর্ণা সত্যিটা জানার পর কখনো তোকে মানবে না। ওই বাল, কোন সত্যি? হ্যাঁ, মানলাম আমি মনে রাখি নাই ছোটবেলার কথা, ছোটবেলার প্রতিশ্রুতি, কিন্তু সেই জন্য কি আমার দোষ? নাকি আমি শহরে আসার পর সব ভুলে গেছিলাম? সেদিন আমার ছবিটা দেখে আমার সব মনে পড়ে। কই, তোর বোনেরও দোষ আছে। সে নাকি রাতকে ভালোবাসে। তো চিনতে পারলো না কেন আমাকে বল? আর কখনো জানবেই না যে আমি সব ভুলে গেছিলাম। কখনো বলবো না। ওরে বলবো আমি দেখতে চাচ্ছিলাম যে ও রাতকে কতটা ভালোবাসে। যা সর, নেক্সট প্ল্যান কর, নয়তো লাত্তি খাবি সবাই। কারণ আমার সন্ধ্যাবতীকে ডিভোর্স দিয়ে দিলাম তোদের প্ল্যান মতো। তোর কপাল খারাপ হতে পারে, সন্দেহ নাই। ও জানলে কখনো তোকে বিয়ে করবে না, কারণ ও যাকে সেই ছোট থেকে ভালোবেসে এসেছে সেই তাকে ভুলে গিয়ে এটা জানলে ওর কতটা খারাপ লাগবে তুই বুঝতে পারতেছিস? যদি হতো যে তুই বিয়ের সময় ওর পরিচয় দিয়ে বিয়ে করেছিস, তাও হয়তো মেনে নিত, কিন্তু তুই সেটা না করিস। আর এখন তুই তার সাথে খারাপ ব্যবহার করছিস। তবে যাই হোক, কি আর করার, বিয়ের আবার দেবো, চিন্তা করিস না। নেক্সট প্ল্যান এটা, ওকে? সবাই ওকে বলে হেসে ওঠে।
মিতু মন খারাপ করে বসে থাকে। সাফারাত গিয়ে হালকাভাবে মিতুকে জড়াই নিয়ে বলে, ব্যাপার কি? আমার ছোট বউ দেখি রাগ করে আছে। আমার ছোট বউ দেখি অনেক বড় হয়েছে, বুঝতে শিখেছে। বউ মন খারাপ করে থেকো না কেমন? তোমার জন্য রুমে অনেক চকলেট আছে, যাও খেয়ে নাও। ও না, সকালে তো কেউ খাওনি, আগে খাও যাও। সবাই মেহেদি অনুষ্ঠানে ব্যস্ত হয়ে পড়ে। আর শরণ্যা 3 দিনের জন্য একটা হোটেল রুম বুক করে। তার কাছে টাকা ছিল, সেটা দিয়ে আর মাঝে মাঝে সাফারাত টাকা দিত, সেটা নিজের কাছে রেখে দিত। শরণ্যা চিন্তা সাফারাতের বিয়ের পর সে এখান থেকে চলে যাবে। সাফারাত আগের বার মেহেদি লাগায় নাই, আর দূরের আত্মীয়কেও দাওয়াত দিছিল না। কিন্তু এবার সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। যে বউ সেই নাই, আর এখন এরা মজা আড্ডা ঠাট্টা নিয়ে ব্যস্ত। রাতে সাফারাত ঘুমোতে যাওয়ার সময় ডায়েরিটা বের করে একবার চোখ বোলায়, আর মনে মনে ভাবে, ইস, সেদিন যদি এই ডায়েরিটা তোর হাতে পড়তো তাহলে যে সব তুই জেনে যেতিস সন্ধ্যাবতী। কারণ আমি তোদের বাসা থেকে আসার পর সব কাহিনী এখানে লিখে রাখছি। তার থেকে বড় কথা, আমি তোকে ভুলে গেছিলাম, সেটাও এখানে লেখা আছে। এর জন্য আমি আমার সন্ধ্যাবতীর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছিলাম। সেদিন আমার সন্ধ্যাবতীর কতটা কষ্ট হয়েছিল সেটা আমি জানি, কিন্তু কিছু করার ছিল না আমার। আমাকে মাফ করে দিও সন্ধ্যাবতী। যতটা কষ্ট দিয়েছি তার থেকে বেশি ভালোবাসি তোমাকে, আর আগলে রাখতে চাই আমি। আর মাত্র কয়টা দিন, এবার আর ভুল করবো না, আগলে রাখবো তোমাকে, সব সত্যি বলে দিব। সকালে সাফারাত ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখে সব আত্মীয় চলে আসছে। রাতে হলুদ অনুষ্ঠান, এখন সবাই মিলে নাচ গান করতে লাগে। সবাই হেসে হেসে কাজ করতে শুরু করে। এবার অফিসের কিছু মানুষকেও ইনভাইট করা হয়েছে। রাতে সাফারাতের হলুদ সন্ধ্যা কমপ্লিট হয়ে যায়। কাল সন্ধ্যা বিয়ে হবে, আর এবার বৌভাত করবে না, পরের দিন বিকালে। সাফারাত চিন্তায় আছে, তাকে তো শরণ্যা পছন্দ করে না, তাহলে কি তাদের প্ল্যান কাজ করবে? এদিকে রূপ তাকে চিন্তা করতে বারণ করে, আর বলে এই প্ল্যান কাজ না করলে এই প্ল্যান কাজে আসবে। এবার সাফারাত ফিক করে হেসে দেয়, তারা চিন্তা নাই। অপরদিকে শরণ্যা মনে মনে বলতেছে, রাত, আমার রাত, তুমি সত্যি কথা দিয়ে কথা রাখো না, না হলে কি কি থেকে কি ও বেইমানি করতে বলো। আমার রাত তো এমন ছিল না। রাত, সরি, হ্যাঁ সারাফাত, তোমারও তো নিশ্চয়ই এতক্ষণে বিয়ে হয়ে গেছে। তাহলে তাহলে আমার বেঁচে থেকে কি বা লাভ বলো? শরণ্যা নতুন একটা ব্লেড বের করে চোখ বন্ধ করে বাম হাতে একটা টান দেয়। চোখ খুলে দেখে রক্ত পড়তেছে, তবে এতটাও গভীরভাবে কেটে যায় নাই বুঝতে পারলো। আবার একটা জোরে টান দেয়, রক্তের ছিটা এবার গড়িয়ে পড়তে লাগে। সাথে চোখের পানি আর একটা টান দিবে তার আগেই ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকায় দেখে একের পর একটা ফোন আসতে লাগছে, প্রায় 20টা প্লাস ফোন হয়ে গেছে। একবার হাতের দিকে তাকায়, ফোনটা কাঁপা কাঁপা হাতে উঠায়। রূপের নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা ধরে কানে রাখা মাত্র রূপের কথা শুনে ফোনটা হাত থেকে দূরে ছিটকে পড়ে। শরণ্যা যখন ফোনটা রিসিভ করে কানে দেয় তখন ওই পাশ থেকে কান্নার সুরে ভেসে আসে, শরণ্যা, তুই কই যাচ্ছিস? যত তাড়াতাড়ি সম্ভব সাপরাতদের বাসায় আয়, সাপরাত অ্যাক্সিডেন্ট করেছে হয়তো। শরণ্যার আর কিছু শোনে না, তার আগেই হাত থেকে ফোনটা পড়ে যায়। সাফারাতের কিছু হলে তো সে বাঁচবে না। বড্ড ভালোবাসে যে তার রাতকে, সে তো জানে সাফারাতে তার রাত। শরণ্যা কোনো রকম ফোনটা উঠাই নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়। তেমন কিছুই নাই হোটেলে তার, তাই কিছু না ভেবে দৌড় দেয়। রাস্তায় তার যেন গাড়ির জন্য দেরি করতেও প্রাণ বের হয়ে যাচ্ছে। তার উপর হাত দিয়ে এখন রক্ত পড়তেছে। হাতের জ্বালায় এখন তার নিজের বিরক্ত লাগতেছে। কেন হাত কাটলো সে? এইদিকে রূপ ফোন কেটে যাওয়ায় কিছুটা ভয় পেয়ে যায়, আর ভাবতেছে শরণ্যা কি বুঝে গেল যে এটা মজা ছিল। সাফারাত রাগী চোখে তাকায় রূপের দিকে। তাদের প্ল্যান ছিল মিথ্যা কথা বলে শরণ্যাকে নিয়ে আসবে, বলবে যে সাফারাত অ্যাক্সিডেন্ট করেছে। তখন আসতে না চাইলে বলবে যে রূপন্তিকাও ছিল সেই গাড়িতে, তখন নিশ্চয় আসতো এখানে। আর তখন শরণ্যা বা সাফারাতকে বিয়ে করতে রাজি না হলে সব সত্যি বলবে যে সাফারাতই হলো আসল রাত। কিন্তু শরণ্যা ফোন কেটে দেওয়ায় সবাই ভাবে আর আসবে না শরণ্যা। সাফারাত এবার রূপকে ধাক্কা মেরে বলে, দেখ ভাই, আজকে তোর খবর আছে। তোর আবাল মার্কা প্ল্যানের জন্য যদি আমার সন্ধ্যাবতী আমার কাছ থেকে দূরে যায় তখন কিন্তু তুই আর বেঁচে থাকবি না, মেরে দিব তোকে।
আমার সন্ধ্যাবতীকে চাই, বুঝলি? ওরে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না আমি। সবাই মিলে এসব নিয়ে কথা বলতেছিল। সাথে রূপ এর মা বাবা, সাফারাতের মা বাবাও ছিল। আর আত্মীয়রা জানে সন্ধ্যার দিকে বিয়ে, তাই তারা এসবে গুরুত্ব না দিয়ে নিজেদের মতো আড্ডা দেয়। সাফারাত আর রাত আবার ঠিক করে শরণ্যাকে ফোন দিবে, যেই বলা সেই কাজ। মাত্র ফোনটা হাতে নিচ্ছে ফোন দিবে, এমন সময় শরণ্যা দৌড়ে বাড়িতে প্রবেশ করে। সাফারাত সেদিকে তাকায়, অবাক হয়ে যায়। রূপের দিকে তাকাই দেখে রূপও অবাক হয়ে তাকায় আছে। সবাই ভাবছিল হয়তো শরণ্যা আসবে না, কিন্তু শরণ্যাকে দেখে পাগলের মতো লাগছিল। শরণ্যা দৌড়ে সাফারাতের কাছে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। সবাই যেন কোনো ঘোরের মধ্যে আছে। যে মেয়ে কিনা সাফারাতকে পছন্দ করে না, সেই অ্যাক্সিডেন্টের খবর শুনে দৌড়ে চলে আসছে। শরণ্যা সেই কখন থেকে কেঁদে যাচ্ছে। এবার সাফারাত বুঝতে পারে তার পিঠে কিছু পড়তেছে। শরণ্যাকে ছাড়িয়ে নিয়ে সামনে এনে চমকে ওঠে। শরণ্যার হাত দিয়ে রক্ত পড়তেছে। সবার এতক্ষণে ধ্যান ভাঙে। রূপ তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স আনে শরণ্যা হাত ব্যান্ডেজ করে দেওয়ার জন্য, কিন্তু শরণ্যা হাত দিতে দেয়। এবার শরণ্যা কিছুটা নীরব হয়ে ভালোভাবে সাফারাতকে লক্ষ্য করে এবার বুঝতে পারে এটাও প্ল্যান ছিল। তাই শরণ্যা রেগে চিল্লিয়ে বলে, কুত্তার বাচ্চা, তো সাহস হলো কি করে আমাকে এত বড় একটা মিথ্যা কথা বলার? যা মর, বেঁচে আছিস কেন? আমি তোকে মেরে ফেলবো। তুই জানিস না তোর কিছু হলে আমি বাঁচবো না? তুই কি ভাবছিস আমি আমার রাতকে চিনতে পারবো না, তাই না? তুই আমার রাত, সেটা আমি খুব ভালো করেই জানি। তুই নিজের মুখে স্বীকার করতেছিস না দেখে রাগ করে বাড়ি ছেড়ে গেলাম, তার উপর বিয়ে করতে রাজি হয়েছিস। এখন আবার কিসের নাটক শুরু করেছিস? তুই বেঁচে আছিস কেন? কর যা। শরণ্যা রেগে সাফারাতের গলা চেপে ধরে। সাফারাত চোখ বন্ধ করে নেয়, কিন্তু ছাড়ানোর চেষ্টা করে না। রূপ শরণ্যার হাত সরায় সাফারাতের গলা থেকে। সাফারাত জোরে জোরে নিঃশ্বাস নেয়। শরণ্যা আবার কেঁদে দেয়। রাগ করে উঠে চলে যাবে, তখন সাফারাত টেনে নিজের সাথে জড়িয়ে নেয়। সাফারাত বুঝতে পারে শরণ্যা ভয় পেয়ে গেছিল, তাই শান্ত করার জন্য বলে, এই সন্ধ্যাবতী, আমি ঠিক আছি তো, এভাবে কান্না করো না। সরি সন্ধ্যাবতী, আর কখন আমি মিথ্যা কথা বলবো না। আমি তো জানতাম না যে তুমি আমার পরিচয় জানো, তাই মজা করছি। আমি তো ভাবছিলাম তুমি আসবে না, এখন তো দেখি উল্টা তুমি এই কয়েক মিনিটে পাগল হয়ে গেছো। ছাড় আমাকে। তুই আমার রাত না, আমার রাত এমন ছিল না। সে কখনো আমাকে কষ্ট দেয় নাই। তুমি আমাকে একটুও বোঝো না। আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিতেছ। হয়তো বিয়ে হয়ে গেছে এতক্ষণে। আমি জেনে বুঝে তোমার বিয়ে দেওয়ার কথা বলছিলাম, যাতে সত্যি বলো না। না, সেটাও বলো নাই। তাই আমি কথা দিয়েছিলাম যে তোমার আর মিতুর বিয়ে দেব। সেটা রাখার জন্যই তোমাকে বিয়ে করতে রাজি হলাম, যাতে এত বড় কথা দিলে কথা রাখতে হয়। না হয় তুমি উল্টো আরো বিয়ে করার জন্য লাফাচ্ছিলে। শরণ্যার কথায় সবাই হেসে দেয়। এবার রাত বলে, দূর পাগলি, আমরা প্ল্যান করে বিয়ের আয়োজন করছিলাম, আর ডিভোর্সটাও প্ল্যান ছিল। সব যে তোমাকে এবার তোমার মতে বিয়ে করব। আর মিতুর কথা বলতেছো, ওরে আমি বোঝাইছি ওর পরীক্ষার পর যেদিন আমাদের বাসায় আসে সেদিন। ফ্ল্যাশব্যাক। মিতু যখন সাফারাতের সাথে দেখা করার জন্য আসে, তখন সাফারাত অনেক বুঝে শুনে মিতুর কাছে যায় আর মিতুর পাশে বসে বলে, মিতু, তোকে একটা কথা বলি শোন। তোর ভাবি মানে শরণ্যা, ও আমাকে ছোটবেলা থেকে ভালোবাসে, মানে রাতকে। তারপর আমি শহরে আসি, তাই আর ও আমাকে পায় না। কিন্তু ও সেই ছোটবেলার রাতকে ভালোবাসে, যার জন্য আমাকে মেনে নেয় না স্বামী হিসেবে। তুই দেখ, তোর ভাবি এখনো আমাকে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসা জোর করে নাই, ভালোবাসা আদায় করতে হয়। তুই কিন্তু আমাকে ভালোবাসিস না, এটা তোর আবেগ আর জেদ। না হলে দেখ, কখনো জেদ করতিস না। তুই বল, তোকে কেউ ভালোবাসে না, তার পিছনে পড়ে থেকে তোর কি লাভ? তুই তো আমার বোন হোস, তাই না? আচ্ছা, তোকে বোন বললে রাগ করিস, সেটাই তো, তাই না? এবার ছোট বউ বলে ডাকবো, কেমন? ধন্যবাদ ভাইয়া। হিহি থুক্কু জামাই এইভাবে বোঝানোর জন্য। সরি ভাইয়া, তোমাকে অনেক জ্বালিয়েছি, আর জ্বালাবো না। এবার ছোট বউ হিসেবে জ্বালাবো। হিহি। আচ্ছা ভাইয়া, একটা প্ল্যান করি। তুমি আমাকে বিয়ে করতে মানে ভাবি তো তোমার আমার সাথে বিয়ে দিতে চাইবে। প্রথমে রাজি হবা না, পরে রাজি হবা। আমরা ভাবির সাথে গেম খেলবো, পরে বিয়ের দিন ভাবিকে তুমি বলবা তুমি রাত। তারপর তোমরা আবার বিয়ে করবা, কারণ তখন আমি বিয়েতে ছিলাম না, আনন্দ করতে পারিনি। প্লিজ প্লিজ। বর্তমান। সাফারাত বলতে লাগে, তাই আমিও আর না করতে পারিনি ওর কথা রাখার জন্য এসব প্লেস, বুঝলে? আর তুমি হাত কাটবা, সেটা কে জানতো? কি অবস্থা হয়েছে হাতের বলো তো?
এমন পাগলামি কেউ করে নাকি? আর তুমি যখন জানতে যে আমাকে বলো নাই কেন, আর কবে জানতে পারছো যে আমি রাত? সাফারাত আর কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই একটা চড়ের শব্দে সেদিকে তাকায় যে কে কাকে চড় মারছে। সাফারাত সেদিকে তাকায়, অবাক প্লাস ভয় পেয়ে যায় আর ঢোক গিলে উঠে পড়ে পালানোর জন্য, কারণ চড়টা শরণ্যা মারছে, তাও আবার রূপের গালে। সাফারাত ভালোভাবেই জানে শরণ্যা যদি রূপকে মারতে পারে তাহলে তাকে কামড় দিয়ে শেষ করবে। এই ভেবে সাফারাত উঠে দৌড় দেয় নিজের রুমে। এইদিকে শরণ্যা রেগে আছে রূপ ফোন দিয়ে মিথ্যে বলল কেন, যার কারণে ছোট হয়ে রূপের গায়ে হাত তুলেছে। রূপ বোকার মতো তাকায় আছে শরণ্যার দিকে। রূপ কিছু বলতে যাবে তার আগেই শরণ্যা পাশ থেকে একটা লাঠি উঠায় নেয়। সেটা দেখে রূপ ভো দৌড় মারে। এবার শরণ্যা ফিরে মিতুর দিকে তাকালে মিতুও দেয় এক দৌড়। রূপন্তিকা ভাবতেছে সে কি করবে, বেচারা ভয় কেঁদে দেয়। এবার সবাই পেট চেপে হাসতে শুরু করে। শরণ্যা এবার হেসে দেয়, হাসতে হাসতে নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর সাফারাত উকি দিয়ে দেখতেছে যে নিচের সব নীরব হয়েছে নাকি। দেখে সবাই বসে গল্প করতেছে। তখন সাফারাত নিচে আসতে যাবে, সেই সময় রূপও নিচে আসতেছিল। দুইজন ধাক্কা লেগে ধরাম করে নিচে পড়ে। সবার মাঝে আর এক দফা হাসির রোল পড়ে যায়। সাফারাত আর রূপ দুইজনকে বকাবকি করে নিচে এসে সবার সাথে বসে। ওই কাজী সাহেব, আচ্ছা চল আগে তোদের বিয়েটা দেওয়া হোক। বাহ কি ভাগ্য, দুইবার তোরা বিয়ে করতেছিস। আহা আমি যদি পারতাম। আচ্ছা সব পরে, আর শরণ্যা এখন বেঁকে না বসে যা সেজে গুজে আয়, পার্লারের লোক আছে, তাড়াতাড়ি কর। সাপরাত তুইও যা, রেডি হয়ে আয়, আর কেউ বাদরামি করবি না। শরণ্যার সাফারাত লক্ষ্মী ছেলে মেয়ের মতো উঠে চলে যায়। তারপর রেডি হয়ে বিয়ের জায়গায় আসে। আবারও নতুন করে বিয়ে উঠালো হয়। এবার অনেক ফটোশুট করা হয়। আত্মীয়রা সবাই রাতের বাসায় চলে গেছে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। সবাই আজকে অনেক হ্যাপি। সেখানে সাফারাত আর শরণ্যাও আছে। তখন শরণ্যাকে রূপন্তিকা বলে, শরণ্য, এটা বল যে তুই কিভাবে জানতে পারলি যে সাফারাত ভাইয়াই তোর রাত? কারণ আমি নিজেও জানতাম না এটা। ভাইয়ার মেহেদি অনুষ্ঠানের দিন জানতে পারছি, সবাই জানতো, জেনে তোর সাথে বিয়ে দিয়েছিল। জানিস না, আমাকে বলে নাই। কারোর সাথে কথা বলবো না রে আমরা, কেমন? কইলাম না কারো লগে কথা। আর শোন, কিভাবে জানতে পারছি আমি? সেটা বিয়ের একদিন পরের কাহিনী, যেদিন রূপ ওরা সাফারাতদের বাসায় আসে। কিন্তু শরণ্যা রুমে গিয়ে দরজা লাগাই দেয়। তখন তার সামনে সাফারাতের ডায়েরিটা পড়ে খুলে পড়ে। বুঝতে পারে এটা রাত। তার থেকে বড় কথা, সাফারাতের কিছু মনে ছিল না বলতে তার কোনো গুরুত্ব ছিল না, মানে ভুলে বসছিল। আমি রাতের ডায়েরি পড়ে সব বুঝতে পারি। তার থেকে বড় কথা, সারাফাতের উপর আমার সন্দেহ হয় সেদিন থেকেই, যেদিন আমাদের বাসায় গিয়েছিল। ওর হাতে কামড়ের দাগ দেখতে পাইছিলাম। তারপর আমার রুমে নূপুর পাইছিলাম। সব মিলে সারাফাতের উপর সন্দেহ হয়। কিন্তু পরে ভাবি, তাহলে আমাকে বলে না কেন যে সেই রাত? কারণ তার সামনে তো রাতের ব্যাপারে কথা বলছি আমরা। পরে রাতুল নিজেকে রাত বলে দাবি করে। আমিও সারাফাতকে পরীক্ষা করার জন্য বিয়েতে রাজি হই। কিন্তু না, বুঝলাম সারাফাত রাত না, কারণ কোনো রিয়াকশন করতো না। পরে আমি জানতাম না এরা প্ল্যান করে আমার সাথে সারাফাতের বিয়ে ঠিক করে। বিয়ের দিন রাগ লাগছিল আমাকে না বলে এত কিছু করার জন্য, তাই কারোর সাথে যোগাযোগ রাখছিলাম না। তো আমাকে এমন ইগনোর করতে কেন? কি একটা ব্যবহার করতে আমার সাথে? তাহলে জেনে বুঝে এত কিছু? আমি ভাবতেছিলাম যে তুমি নিজে আমাকে চিনে নাও, তুমি নাকি ভালোবাসো আমাকে, সেজন্য একদিকে আমি অন্য কথা ভেবে বসেছিলাম যে তুমি চিনবা, আর একদিকে তুমি ভাবতে যে আমি নিজে স্বীকার করি। হাই রে, তুমি পাগল ছাড়া কিছু না, সেটা কি জানো? তোমার 5 বছর বয়সের ছবি আমার কাছে থাকলেও তোমার যখন 11 বছর বয়সের, তখন তো তোমার সাথেই ছিলাম। তো তোমার চেহারা কতটা মিল আছে চিনতে পারবো না কেন? তার উপর কামড়ের দাগ। তবে দাগটা দেখে অবাক হয়েছিলাম, এতে বছর এর আগে এখনো আছে তোমার হাতে। এটার রহস্য কি বলো তো? আরে গ্রাম থেকে আসার পর প্রায় 6 মাস পর এর একটা নজরে আসে, কেমন যেন ভালো লাগতো, তাই নিজে কামড় দিতাম। একসময় দাগটা একেবারে গভীর হয় আর মিশে নাই, এই আর কি। তারপর সবাই আড্ডা দিয়ে নিজেদের রুমে যায়। সাফারাত আর শরণ্যা রুমে এসে দেখে আবার রুমটা সাজানো হয়েছে। শরণ্যা সাফারাতের দিকে তাকায়, মুখ ভেঙচি দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে।
শরণ্যা বের হওয়ার পর সাফারাত ফ্রেশ হয়ে এসে দেখে শরণ্যা নাই। পরে ফোনে একটা মেসেজের শব্দে ফোন হাতে নিয়ে দেখে শরণ্যা মেসেজ করছে ছাদে যাওয়ার জন্য। সাফারাত ছাদে গিয়ে দেখে শরণ্যা চাঁদের দিকে তাকায় আছে। ভালোভাবে শরণ্যাকে লক্ষ্য করে দেখে আজকে সাদা শাড়ি পরা। সাফারাত মুচকি হাসে, এই সাদা শাড়ি পরা মেয়েটার প্রেমেই তো পড়েছিল সে। সাফারাত শরণ্যার দিকে কিছুক্ষণ তাকায় দেখে শরণ্যার কয়েকটা ছবি উঠায়, তারপর শরণ্যার পাশে গিয়ে দাঁড়ায়। পাশে কারো উপস্থিতি টের পেয়ে শরণ্যার চোখ খুলে সাফারাতকে দেখে পরে আবার আকাশের দিকে তাকিয়ে বলে, জানো রাত, আমি কখনো ভাবিনি আমার রাত আমাকে ভুলে যাবে। আমাকে বাসা থেকে কত বিয়ের কথা বলেছে। একটা কথা বলতাম, আমার রাত ছাড়া কাউকে বিয়ে করব না। সে আমাকে কথা দিয়ে গেছে ফিরে এসে বিয়ে করবে, কিন্তু দেখো তা মাত্র আমার স্বপ্ন। আমার রাত তো সেই কবেই আমাকে ভুলে গেছে। শরণ্যা কথা বলতে বলতেই কেঁদে দেয়। সাফারাত শরণ্যাকে এবার পিছন থেকে জড়িয়ে নেয় নিজের সাথে, আঁকড়ে ধরে ভালোভাবে। পরে শরণ্যার হাত ধরে দোলনাতে বসে নিজের কোলে শরণ্যার মাথা রাখে। শরণ্যাও চোখ বন্ধ করে নেয়। এভাবে কিছুক্ষণ থাকার পর হুট করে সাফারাত শরণ্যাকে কোলে উঠায় নেয়। শরণ্যা ভয় পেয়ে খামচে ধরে সাফারাতকে। সাফারাত শরণ্যার কানে কানে বলে, দুইবার বিয়ে করলাম, একবারও মানে বাসর হয় নাই। এবার মিস করলে সবাই আমাকে গেই ভাববে, তাই চলো হয়ে যাক তোমার কামড়াকামড়ির যুদ্ধ। শরণ্যা সাফারাতের কথা শুনে সাফারাতের বুকে কিল ঘুষি মারতে থাকে। সাফারাত রুমে এসে শরণ্যাকে বিছানায় শুইয়ে দিয়ে দরজা লাগাই এসে দেখে শরণ্যা কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে। সাফারাত ফিক করে হেসে দেয় আর শরণ্যার রাগী চোখে তাকায়। সাফারাত কোলবালিশ টান দিয়ে শরণ্যার পাশে শুয়ে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। বাকিটা তো আমি জানি না। সকালে সাফারাত চোখ মেলে তাকায় দেখে শরণ্যা আয়নায় সামনে বসে চুল মুছতেছে। সাফারাত উঠে জামা নিয়ে ওয়াশরুমে যায়। বের হয়ে শরণ্যার পিছন থেকে জড়িয়ে নিয়ে বলে, এই বাসর তুমি আমার সাথে করেছো নাকি আমি তোমার সাথে সেই ছোটবেলার অভ্যাস এখনো যাই নাই তোমার? সারা রাত কামড়ে আমার শরীরের কি অবস্থা করেছো দেখো তো। পানি পড়লে জ্বলতেছে সারা শরীর। এরপর বোঝাবো কামড় কাকে বলে, দেখে নিও। সাফারাতের কথায় শরণ্যা বাচ্চাদের মতো মুখটা করে। সেটা দেখে শরণ্যাকে তার দিকে করায়। এবার শরণ্যা দুই হাতে সাফারাতের গলা জড়াই ধরে বলে, তোমার সন্ধ্যাবতী আমি। এই সন্ধ্যাবতীর পক্ষে থেকে ভালোবাসার এই দাগগুলো বুঝলে, এটা আমার ভালোবাসার উপহার। ভালোবাসি, খুব ভালোবাসি তোমার সন্ধ্যাবতী তোমাকে। সাফারাত শরণ্যার কপালে চুমু দিয়ে বলে, আমার দেখা সেই সন্ধ্যা রাতের সন্ধ্যাবতী সাদা শাড়িতে তোমাকে যেন এক কল্পনার রাজ্যের পরীর মতো লাগতেছিল। সেই ছোটবেলায় এই আমার সন্ধ্যাবতীর প্রেমে পড়েছিলাম। বাচ্চাদের মতো তোমার কাছে আবদার করেছিলাম আমার বউ হবে, আর তোমাকে সন্ধ্যা রাতে দেখার জন্য নামটা দিয়েছিলাম সন্ধ্যাবতী। আমার সন্ধ্যাবতী, ভালোবাসি তোমার বাচ্চার বাবা হওয়ার জন্য হলেও সারা জীবন তোমাকে পাশে চাই। দুইজনেই হেসে উঠে সুখের হাসি। ভালোবাসা ভালোবাসে তাহার সন্ধ্যাবতী।